আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা, যেগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম কি, কে বলতে পারবো? আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম বলো তো। কমিউনিকেশন স্যার সিস্টেম ডেটা ও ম্যাথ। কমিউনিকেশন সিস্টেম মেথড। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তাহলে এখান থেকে এমসিকিউ গুলো কি একটু কনফিউজিং, তাই কি করতে হবে, সবাইকে একটু ভালো করে পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে। আর তোমরা যদি কি করো, এই যে এখানে দেখো প্লাস একটু নোট করে রাখো, তাহলে কি হবে, এগুলো সহজে ভুলবা না। আর এখান থেকে অনেক কি আছে, ডেটা টাইপ প্রশ্ন আসবে, যেমন স্পিড কত, কত ব্যান্ডউইথ লাগে। হ্যাঁ, এই সংখ্যাগুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে তোমরা কি করবা, এই ভিডিওটাতে আবার দেখবা, দেখে কি করবা, ওই এমসিকিউ গুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো খাতার এক পাশে লিখে রাখবা। তাহলে কি সহজ জিনিসগুলো সহজে ভুলবা না আর। ঠিক আছে? তাহলে আমাদেরকে দ্রুত পড়তে হবে, যেহেতু আমাদের অনেকগুলো এমসিকিউ। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে কি, ডেটা কমিউনিকেশন কি? তাহলে সবাই বলো, ডেটা কমিউনিকেশন কি? ডেটা দুটি কমিউনিকেশন ডিভাইসের হচ্ছে মধ্যে তথ্যের দুটি বিনিময়। ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। এটা সবাই পারবা। এরপর দেখো, ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? তাহলে ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ঘুমের উপর। ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপর। ব্যান্ডউইথ কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপর। মাধ্যম। এখানে মাধ্যম। কি আছে? কোনো কমিউনিকেশনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মাধ্যম অথবা মিডিয়ার উপর ওই নেটওয়ার্কের কি করে, ব্যান্ডউইথ নির্ভর করে। হ্যাঁ, এরপর আসলে কি ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কাকে বলে? ডেটা স্থানান্তরের হার কি? হ্যাঁ, ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। তাহলে সংখ্যাটা সবাই একটু দেখে নাও। এই যে ব্যান্ডউইথ কাকে বলে এখানে দেওয়া আছে, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় এবং তাকে কি অথবা ডেটা স্থানান্তর হারকে বলা হয় কি, ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ কাকে বলে? ডেটা, সহজ ভাষায় মনে রাখবে কি, ডেটা স্থানান্তরের হারকে বলা হয় কি, ব্যান্ডউইথ। আর প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়, ব্যান্ডউইথ বলা হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর আছে কি, বিপিএস এর পুনরূপ কি? বিপিএস এর পুনরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। এরপর দেখো, মেমোরির পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বিট। বিট। এই বাকিরা কি, আর কেউ নাই কথা বলতেছে না? লামিয়া, ইমন, সাজিয়া, সুমাইয়া, কেউ কথা বলতেছে না কেন? অনামিকা। দেখো, এরপর হচ্ছে কি, একটি চ্যানেলের মধ্য দিয়ে, সবাই প্রশ্নটা একটু দেখো, একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 50,000 বিট ডেটা স্থানান্তর হলে এর ব্যান্ডউইথ কত? ঠিক আছে? তাহলে এর সূত্র কি? এর সূত্র হচ্ছে বিট ডিভাইড বাই হচ্ছে টাইম। এর সূত্র কি? বিট ডিভাইডেড বাই টাইম। টোটাল বিট টাইম। হ্যাঁ, তাহলে এখানে কত বিট দেওয়া আছে? 50,000 বিট। কত বিট দেওয়া আছে? 50,000। তাহলে 10 আর সময় দেওয়া আছে কত হবে। সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে আচ্ছা। তাহলে আমরা যে কাটাকাটি করি কত হয়, 5×10=50, 10। আর এখানে কত থাকবে, শূন্য তিনটা। তাহলে কত আসবে? 10,000। 10। 10,000। তাহলে 10,000 বিপিএস, বিট পার সেকেন্ড। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আসবে সবগুলোর সূত্র কি হবে, বিট পার টাইম, বিট পার বিট টাইম। বাই টাইম। হ্যাঁ। এরপর দেখো, এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো, এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? তাহলে কত হবে উত্তর? 4 Mbps। 4 MB। হ্যাঁ, 4 Mbps। এমবিএস। আচ্ছা, এরপরে দেখো, এই যে সবাই একটু এই ছকটা একটু দেখে নাও, যে এখানে আছে কি, বিভিন্ন সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ, বিভিন্ন সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ। তাহলে কি কি আছে, প্রথম হচ্ছে কি, ইমেলের জন্য কত এমবিপিএস লাগে? 0.5 0.5। জিরো এমবিপিএস। পয়েন্ট ফাইভ। ওয়েব ব্রাউজিং এর জন্য কতটুকু লাগে? শূন্য জিরো দশমিক পয়েন্ট পাঁচ ফাইভ থেকে 1 Mbps পর্যন্ত। এরপর হচ্ছে কি, স্ট্রিমিং মিউজিক 0.5 Mbps। এরপর হচ্ছে কি, ফোন কল, ফোন কলের জন্য 0.5, স্ট্রিমিং ভিডিওর জন্য 0.7, ইন্টারনেট গেম কনসোলের জন্য হচ্ছে কি
1 Mbps, স্ট্রিমিং মুভি হচ্ছে 1.5 Mbps, ভিডিও কনফারেন্সিং এর জন্য হচ্ছে 1 Mbps, আর এই যে ভিডিও কনফারেন্সিং এইচডি এটার জন্য কত লাগবে? 4 Mbps। 4 Mbps এরপর হচ্ছে অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিং এটার জন্য 4 Mbps। এরপর হচ্ছে কি স্ট্রিমিং এইচডি মুভি এটার জন্য হচ্ছে 4 Mbps। ঠিক আছে, জাস্ট এটা বাসায় যখন পড়বা স্ক্রিনশট নিয়ে একটু মুভ করে ফেলো। এরপর দেখো স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ, স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য, হ্যাঁ দেখা যাচ্ছে? জি স্যার আচ্ছা, স্ট্রিমিং সার্ভিসের জন্য কি, স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? 0.7 0.7 Mbps। এরপর দেখো ফোন কল এর ব্যান্ডউইথ কত? 0.5 Mbps। এরপর দেখো আইপি অ্যাড্রেস প্রকাশ করতে কত বিট প্রয়োজন? আইপি অ্যাড্রেস প্রকাশ করতে কত বিট প্রয়োজন? 32 বিট। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 সবাই বলো। 3 ভাগে। 3 ভাগ কি কি? একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। সবাই মুখস্থ করে ফেলো, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। এরপর দেখো মোবাইল ফোনে নিচের কোন ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যবহার করা হয়? মোবাইল ফোনে নিচের কোন ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যবহার করা হয়? তাহলে এটা হবে কি? ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন, হ্যাঁ স্যার মোবাইল ফোনে ভয়েস ব্যান্ডে না, আর ব্রডব্যান্ড হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আচ্ছা, প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ বই থেকে দেখে নিও। এরপর দেখো ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? ন্যারো ব্যান্ড হচ্ছে সর্বনিম্ন কত? 45 থেকে শুরু হয়, আর সর্বোচ্চ কত পর্যন্ত যায়? 300 বিপিএস পর্যন্ত। তাহলে 45 থেকে কত পর্যন্ত? 300 পর্যন্ত। 300 ঠিক আছে। এরপর আছে নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? তাহলে কোনটিতে ব্যবহৃত হয়? টেলিগ্রাফে। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিগ্রাফে। টেলিগ্রাফ। তাহলে দেখো এখানে ব্যাখ্যাটা একটু দেখো, পুলিশ এবং অ্যাম্বুলেন্স, পারস্পরিক কমিউনিকেশন, ওয়াকিটকি, ব্লুটুথ, জিগবি, তারপর হচ্ছে কি টু ওয়েভ রেডিও, পেজার ইত্যাদিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। মেইনলি হচ্ছে কি বইতে টেলিগ্রাফ দেওয়া আছে, টেলিগ্রাফটা একটু মুখস্থ করে রাখবো বা মনে রাখবা। এরপর দেখো কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় কিভাবে, কোন ব্যান্ডের মাধ্যমে? এটা ভয়েস হচ্ছে ব্যান্ডের মাধ্যমে। ভয়েস ব্যান্ডের মাধ্যমে। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। 9600 বিপিএস হচ্ছে কি 200 থেকে 3600 হার্টজ ফ্রিকোয়েন্সিতে তথ্য স্থানান্তর করা যায়। উদাহরণ হচ্ছে স্ক্যানার এবং প্রিন্টার। এরপর দেখো 17 নম্বর হচ্ছে কি দ্রুত গতির ট্রান্সমিশন কোনটি? দ্রুত গতিতে ট্রান্সমিশন করা করা যায় কোনটিতে? প্যারালাল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন। হ্যাঁ, এর ব্যাখ্যা লাগবে না। এরপর দেখো ডেটা স্থানান্তরে বিটের বিন্যাস ব্যবস্থা হলে কি? মেথড। এটা কি? মেথড। এটা তো কুমিল্লা বোর্ড 2025 সালে আসছে। হ্যাঁ, এটা তোমাদের এবার না আসার সম্ভাবনা বেশি, আর যদি অভিন্ন প্রশ্ন তাহলে আসতে পারে আর কি। এরপরে দেখো বিট সিনক্রোনাইজেশন। তাহলে বিট সিনক্রোনাইজেশন কি? আগে ব্যাখ্যাটা বলো দেখো। সিরিয়াল পদ্ধতিতে ডেটা স্থানান্তরের সময় প্রেরক এবং কি গ্রাহক দুইটি ডিভাইসের ব্লক ব্যবহার করতে হয়, এবং ব্লকের প্রতি পালসে একটি করে বিট প্রেরণ এবং গ্রহণ করা হয়। এই ব্লক ব্যবহার করে বিটের শুরুর এবং শেষ বোঝার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয়, যাকে বিট সিনক্রোনাইজেশন বলা হয়। তাহলে এটা হচ্ছে কি দেখো বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট। এরপর হচ্ছে কি ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 2। ঠিক আছে, সবাই একটু পড়ে নাও, এটা এই প্রশ্নটা একটু দেখে নাও। ক্রিকেট স্টার্ট বিট আর স্টপ বিট এড করা হয়। হ্যাঁ স্যার এই যে দুইটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য প্রথমে একটা স্টার্ট বিট আর শেষে একটা স্টপ বিট এড করা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি কোনটা সিনক্রোনাইজেশনে। জি। এরপর দেখো
ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? সিরিয়াল ট্রান্সমিশনে। কোথায়? সিরিয়াল সিরিয়াল। ট্রান্সমিশনে। এরপর দেখো 21 নম্বর হচ্ছে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে? বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে? তাহলে এটা হবে কি? সিরিয়াল ট্রান্সমিশন। কি হবে? সিনক্রোনাস, এসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। মুখস্থ করে ফেলো, সিনক্রোনাস, এসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তাহলে সিরিয়াল ট্রান্সমিশনকে কত ভাগে ভাগ করা হয়েছে আমরা একটু আগে পড়ছি, এসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। এরপর দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের উদাহরণ কোনটি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের উদাহরণ কোনটি? এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং। ভিডিও স্ট্রিমিং এ কি হয়? আইসোক্রোনাস পদ্ধতিতে ব্যবহৃত হয়, যা এক ধরনের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। ঠিক আছে। এরপর দেখো সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। কি সুবিধা? বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। এরপর হচ্ছে কি, কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়? কোনটাতে হবে? ছয় বল হচ্ছে সিনক্রোনাস। কোনটাতে হবে? সিনক্রোনাস। সিনক্রোনাস। আচ্ছা, এরপর 26 নম্বর দেখি, কেউ একজন পড়ো দেখি। এই সুমাইয়া পড়ো দেখি, 26 নম্বর প্রশ্ন কি বলছে? সিনক্রোনাস ট্রান্সমিশনে ব্লকের শুরুতে হেডারটি কত বাইট জায়গা নেয়? 2 তারপরে বাইট। কত বাইট? 2 2 বাইট। 2 বাইট। আচ্ছা, এরপর আসো, এরপরেরটা ইয়া পড়ো, রূপা পড়ো দেখি, 27 নম্বরটা রূপা পড়ো। সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহৃত হয় মোবাইল ফোন নেটওয়ার্কে, ইন্টারনেট নেটওয়ার্কে, টিভি নেটওয়ার্কে। স্যার তাহলে এদিকে কোনটাতে? মোবাইল ফোন নেটওয়ার্কে আর ইন্টারনেট নেটওয়ার্কে হবে। তাহলে উত্তর হবে মোবাইল ফোন নেটওয়ার্ক এবং টিভি নেটওয়ার্কে। আচ্ছা, এরপর 28 নম্বর লামিয়ে পড়ো দেখি। ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহৃত হয় কোনটিতে? তাহলে কোনটিতে হবে? ব্লক বাই ব্লক। পেন ড্রাইভ, হ্যাঁ, পেন ড্রাইভ হতে সিপিইউ তে, মানে এখানে ব্লক বাই ব্লক আমাদের নর্মালি কোন ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়? সিনক্রোনাস। ট্রান্সমিশন। সিনক্রোনাস নাকি এসিনক্রোনাস, কোনটাতে? স্যার এসিনক্রোনাস। এই ভালো করে বলো। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোনটাতে? সিনক্রোনাস। ক্যারেক্টার বাই ও ক্যারেক্টার স্যার কোনটাতে হ্যাঁ, ক্যারেক্টার বাই সিনক্রোনাস। ক্যারেক্টার হচ্ছে এসিনক্রোনাস, আর ব্লক বাই ব্লক হচ্ছে সিনক্রোনাসে। সিনক্রোনাস। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এটা হচ্ছে কি, কিবোর্ড হতে কোথায় যাবে না, পেন ড্রাইভ হতে সিপিইউ তে, পেন ড্রাইভ হতে সিপিইউ তে। এরপর দেখো ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? ডেটা ট্রান্সমিশন ডিলে হচ্ছে কোথায়? আইসোক্রোনাসে। সিনক্রোনাস, এসিনক্রোনাস, লাস্টের হচ্ছে কি? আইসোক্রোনাস। তাহলে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? আইসোক্রোনাস। আইসোক্রোনাসে কি কি পদ্ধতি ব্যবহার করা হয়? এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং ব্লক বাই ব্লক, দুইটার সমন্বিত রূপ হচ্ছে কি? আইসোক্রোনাস। ঠিক আছে। এরপর দেখো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? রিয়েল টাইম বললে কোনটা আসবে? আইসোক্রোনাস আসবে। রিয়েল টাইম বললে কোনটা আসবে? আইসোক্রোনাস। তাহলে দেখো, হ্যাঁ, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যেমন লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও, মাল্টিমিডিয়া কমিউনিকেশন, যেমন কি ভিডিও কল, অডিও কল ইত্যাদি কি আইসোক্রোনাস পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে রিয়েল টাইম মানে কি? এই যে লাইভ যেগুলো দেখানো হয় এগুলোকে বলা হয় কি? রিয়েল টাইম। ঠিক আছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। ঠিক আছে, লাইভ স্ট্রিমিং করা হয় না, দেখছো না অনেক সময় লাইভ ভিডিও করা হয়, এগুলাকে বলা হয় কি? জি রিয়েল স্যার। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। তাহলে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়? আইসোক্রোনাস। কোনটা ব্যবহার করা হয়? আইসোক্রোনাস। স্যার, ওই যে টিভিতে যে খেলা দেখায় তারপরে লাইভ ভিডিও সম্প্রচার করে ওইগুলো কি? হ্যাঁ, ওইগুলো হচ্ছে রিয়েল টাইম। ঠিক আছে, ওইগুলো হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতিতে ট্রান্সমিশন করা হয়। এরপর দেখো আইসোক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার, তাহলে কোথায় কোথায় ব্যবহার হবে বলো দেখি? মাল্টিমিডিয়া কমিউনিকেশন, অডিও কল এবং ভিডিও অডিও কল, 3 জায়গায় ব্যবহৃত হবে। এরপর রিয়েল দেখো টাইম। এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা, সুবিধা কি কি? এখানে কি হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এসিনক্রোনাসে। কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে? কোনটাতে?
এসিনক্রোনাস ট্রান্সমিশনে কি, হ্যাঁ এসিনক্রোনাসে, তাহলে দেখো এসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে, গ্রাহক সবসময় কি করতে পারে, সে ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। এরপর দেখো কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, দেখি এটা বলো দেখি, না দেখি বলো দেখি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোথা হয়? সিনক্রোনাসে। এ সিনক্রোনাসে, ঠিক আছে। এরপর দেখো এই যে 35 নাম্বার, এটা একটু ভালো করে দেখো, এখানে কি দেওয়া আছে, 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এ সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? ঠিক আছে, তাহলে এই যে তোমরা ফিজিক্সে যারা আছো বা সায়েন্সে যারা, তারা জানো না দক্ষতার জন্য কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয় না? তাহলে এর আগে সূত্রটা জি কি স্যার। একটু ভালো করে দেখো, সূত্রটা হচ্ছে অ্যাকচুয়াল বিট ডিভাইড বাই হচ্ছে টাইম। অ্যাকচুয়াল প্লাস ওভারহেড বিট, ঠিক আছে। আর যেহেতু দক্ষতা বলতে, সেজন্য কত দ্বারা গুণ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়, 100%। তাহলে আমাদের এই যে এখানে কত থাকবে, এখানে অ্যাকচুয়াল বিট হচ্ছে 8 বিট, আর এই যে ওভারহেড বিট থাকে হচ্ছে 3টা। এসিনক্রোনাসে, এসিনক্রোনাস ওভারহেড বিট কয়টা থাকে, 3টা থাকে। আর এখানে হবে 8 + 3 গুণ হবে কত, 100। স্যার কাল, পাইবে না লেখা, হ্যাঁ, পাইবে না লেখা। না এটা হচ্ছে কিলো বাইট, এটা তো বাইট, আর আমরা হচ্ছে কি অ্যাকচুয়াল বিট, তাহলে টোটাল বিট হচ্ছে কি ওহো 8টা। স্যার, আর 8টা। তাহলে এই যে এখানে ক্যালকুলেটার সামনে থাকলে এটা একটু ক্যালকুলেশন করো, কত হয় দেখো, 8 ডিভাইডেড বাই হচ্ছে 11 ইন্টু হচ্ছে 100%, এটা দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে উত্তর কত আসছে এটার, বলো তো দেখি, ক্যালকুলেটর নাই কারোর সামনে? স্যার 72.72 আসে। হ্যাঁ, তাহলে 72.72, এটা মানে 72.72 হচ্ছে কি, এই যে আসল নাম্বার নিচে 72.73, তাহলে এটার উত্তর কত হবে, 72.73%। 3 তাহলে এই যে সূত্রটা একটু মনে রাখবা, তাহলে এটা সহজে হয়ে যাবে। এরপর দেখো এসিনক্রোনাস ট্রান্সমিশন উদাহরণ কোনটি? এসিনক্রোনাস ট্রান্সমিশন উদাহরণ হচ্ছে কিবোর্ড। এসিনক্রোনাস ট্রান্সমিশন উদাহরণ কোনটি? কিবোর্ড। তাহলে এই যে তোমরা এই টাইপের যে উদাহরণগুলো আছে, মানে কোন জায়গায় কি ধরনের ডেটা পাঠানো হয়, সেগুলো একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, এখানে উদ্দীপকটা পড়ো দেখি, কি আছো দেখি, ইমন পড়ো দেখি, ইমন আছো? হ্যাঁ, ইমন পড়ো দেখি উদ্দীপকটা। আহ, আমাদের বহুল ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জার যখন খুশি তখন ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। একবার ডেটা পাঠিয়ে তার পরবর্তী সময়ে আরেকবার ডেটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেওয়া যায়। হুম। উদ্দীপকে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি? তাহলে স্যার এই যে সিনক্রোনাস। এটা হচ্ছে উদ্দীপকে দূরবর্তী স্থানে ডেটা প্রেরণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে দূরবর্তী স্থানে, বুঝিনি। এখানে কি বলছে দেখো, আমাদের বহুল ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে কি হয়, যখন খুশি তখন ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। একবার ডেটা পাঠিয়ে তার পরবর্তী সময় আরেকবার ডেটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেওয়া যায়। তার মানে ধরো আমরা কালকে ধরো দিলাম, মেসেজ দিলাম কি হাই, ঠিক আছে, তাহলে অপর পাশের জন কি করলো, সে আধা ঘন্টা 1 ঘন্টা পরে রিপ্লাই করলো হ্যালো, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার তুমি এদিক থেকে রিপ্লাই করলে কি আধা ঘন্টা পরে জিজ্ঞেস করলো যে কি হাউ আর ইউ, ঠিক আছে। তাহলে এই যে মাঝখানে কি অনেকগুলো সময় চলে গেছে না? তাহলে এই কি করা হয়, সিনক্রোনাস ট্রান্সমিশনে কি করতে হয়, মাঝখানে যথেষ্ট কি করা হয়, গ্যাপ নিয়ে ডাটাগুলোকে কি করা যায়, পাঠানো যায়। তাহলে বলছে যে উদ্দীপকে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি, তাহলে এটা হবে কি সিনক্রোনাস, কারণ সিনক্রোনাস পদ্ধতিতে কি হয়, দুইটা ডেটা পাঠানোর মধ্যবর্তী কি করা যায়, অনেক সময় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কি করা যায়, সময় নেওয়া যায়। তাহলে এটাকে বলা হবে কি সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো উক্ত পদ্ধতির বৈশিষ্ট্য কি, এরপর আছে কি উক্ত পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে অপেক্ষাকৃত জটিল, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এবং আইসোক্রোনাস। তাই উত্তর কি হবে, অপেক্ষাকৃত জটিল এবং কি, এটা হচ্ছে কি স্যার রিয়েল আইডল, টাইম অ্যাপ্লিকেশন। না রিয়েল টাইম স্যার অ্যাপ্লিকেশন তো, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তো কার ক্ষেত্রে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তো কার ক্ষেত্রে হয়, আইসোক্রোনাসের ক্ষেত্রে। আইসোক্রোনাসের ক্ষেত্রে। তাহলে আর এটা হচ্ছে কি আইডল সিকোয়েন্স, এটা হচ্ছে কি আইডল সিকোয়েন্স। তাহলে এটা অ্যান্সার কত কত হবে, 1 এবং 3।
তিন। বুঝতে পারছো? তাই রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এটা কোনটা? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন হচ্ছে কি আইসোক্রোনাস এর ক্ষেত্রে, একটু আগে যেটা আমরা পড়লাম। জি স্যার। হ্যাঁ, এরপর দেখো 39 নাম্বার, একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে এই ধরনের মোডকে কি বলা হয়? এটা একটা ভিডিও দিয়েছিলাম আমি, এটার উত্তর কি হবে দেখি বলো। সিম্পলেক্স। সিমপ্লেক্স এবং সিম্পলেক্স। ব্রডকাস্ট। তাহলে কি হবে? ডেটা একদিকেই যাবে, ডেটা একদিকে যাবে, তাহলে এটাকে বলা হবে কি? সিমপ্লেক্স। আবার এই ডেটা যখন কি করতে পারবে, একজন থেকে প্রেরক থাকবে একজন, কিন্তু কি থাকবে, রিসিভার থাকবে অনেকজন, তখন তাকে বলা হবে কি? যেমন এরকম রিসিভার অনেকজন আছে, তখন তাকে বলা হবে ব্রডকাস্ট। বুঝতে পারছো কিনা? তাহলে ডেটা একদিকে যাবে এবং ডেটাগুলো কি করতে পারবে, অনেকে গ্রহণ করতে পারবে, তখন তাকে বলা হবে ব্রডকাস্ট। তাহলে এটার উত্তর হবে কি? সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। দেখো ব্রডকাস্ট মোস্ট নিচের কোনটি হতে পারে? তাহলে ব্রডকাস্ট মোস্ট কি হতে পারে, নিচের কোনটি হতে পারে? তাহলে উদাহরণ উত্তর কি হবে? সিমপ্লেক্স। এটা বুঝছো কি? এটা বুঝছো কিনা বলো দেখি। তাহলে জি ব্রডকাস্টে কি স্যার। হয়? ব্রডকাস্টে কি অনেকজনের ডেটা রিসিভ করে, শুধুমাত্র ডেটাটা কি হয়, একদিকে যায়। ধরো তুমি টিভি দেখতেছো, ঠিক আছে? ধরো তুমি কি করতেছো, লাইভ কোনো খেলা দেখতেছো বা কোনো কি দেখতেছো, টিভি দেখতেছো। এখন তুমি কি করতে পারবা, শুধু ডেটাটাকে রিসিভ করতে পারবে না, তুমি কি ডেটা পাঠাইতে পারবা? মানে খেলা জি না চলতেছে, তুমি কি খেলার মধ্যে সেখানে কি খেলার স্কোর চেঞ্জ করে দিতে পারবা? তুমি সেখানে কি ব্যাটিং করতে পারবা? এটা তো পারবা না, বা না ফুটবল খেলতে তো স্যার। পারবা না। তাহলে এই ডাটাটা কি সবসময় হচ্ছে একমুখী, তাহলে একে বলা হবে কি? সিমপ্লেক্স। সিম্পলেক্স। বুঝতে পারছো কিনা? এরপর দেখো সিমপ্লেক্স মোডের উদাহরণ। সিমপ্লেক্স মোডের উদাহরণ কোনটা হবে? একটা হচ্ছে কিবোর্ড এবং মাউস। উদাহরণ কি হবে? কিবোর্ড এবং কিবোর্ড এবং মাউস। কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? এটা হচ্ছে কি? সিমপ্লেক্স। শুধুমাত্র কি করতে যায়, কিবোর্ড থেকে ডেটা কম্পিউটারের দিকে যায়, এটা হচ্ছে কি? একমুখী। কিন্তু কম্পিউটার থেকে ডেটা কি কিবোর্ডে আসে? জি না। না। এরপর দেখো নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? উদাহরণ কোনটি হবে? জয়স্টিক। এরপরে জয়স্টিক কি? জয়স্টিক হচ্ছে যে গেম খেলার যে কনসোল গুলো আছে না, এগুলোকে বলা হয় জয়স্টিক। ওই যে গেম খেলা না, এই যে দেখছো না হাতে নিয়ে রিমোটের মতো কতগুলা, জি এই যে স্যার। বড় বড় টিভিতে গেম খেলে যে দেখছো যে হাতের কতগুলা রিমোটের মতো কতগুলা মেশিন যন্ত্রের মতো থাকে, ডানে বাঁয়ে সামনে জি পিছনে স্যার। নিয়ে যায়। হ্যাঁ, ওগুলাকে বলা হয় জয়স্টিক, গেমিং কনসোল। আচ্ছা, এবার উদ্দীপকটা পড়ো দেখি, কে পড়বা? লামিয়া পড়ো দেখি উদ্দীপকটা। লামিয়া পড়ো দেখি, লামিয়া আছো? আচ্ছা, স্যার কোনটা? এই যে, আমার এদিকে ডিসপ্লে কিছুক্ষণ পর পর যাইতেছে গা স্যার। আচ্ছা ইয়া পড়ো দেখি, অন্য কেউ পড়ো, আর কি আছো? সাজিয়া পড়ো দেখি, সাজিয়া পড়ো দেখি উদ্দীপকটা। কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময় তারা কথা বলতে পারেন না। তারা কোন আহ, ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন? হ্যাঁ বলো দেখি, সবাই উত্তর করো দেখি, এটা কি হবে? হাফ হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। কারণ হাফ ডুপ্লেক্সের সংজ্ঞাটা বলো দেখি, কে বলবো হাফ ডুপ্লেক্সের সংজ্ঞাটা, কে বলতে পারবা দেখি, কে একজন সুন্দর করে বুঝাই বলো, হাফ ডুপ্লেক্স কি? সুমাইয়ের মাইক্রোফোনে আপনার সমস্যা করতেছে, একটু অফ করে দাও। সুমাইয়ের মাইক্রোফোনে আপনার সমস্যা করতেছে। আচ্ছা, এই হাফ ডুপ্লেক্স কাকে বলে দেখি, বলো দেখি, সাজিয়ে বলো দেখি, হাফ ডুপ্লেক্স কাকে বলে? সাজিয়ে আছো? হাব ডুপ্লেক্স হ্যাঁ, হ্যাঁ বলো। হাব ডুপ্লেক্স হচ্ছে এমন একটি ডেটা ট্রান্সমিশন মোড যেখানে উভয় দিক থেকে ডেটা প্রবাহিত হতে পারে, কিন্তু যখন প্রাপক ডেটা পাঠায় তখন প্রাপক ডেটা, স্যার দাঁড়ান, মনে করি, স্যার প্রাপক ডেটা রিসিভ করতে পারে এবং সে প্রেরণ করতে পারে না। আবার যখন সে প্রেরণ করে তখন রিসিভ করতে পারে না। আচ্ছা, অর্থাৎ শুধু, উদাহরণগুলো কি কি? স্যার উদাহরণ শুধু হচ্ছে, গ্রহণ করতে হ্যাঁ উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস, আর একটা হচ্ছে এগুলা হচ্ছে কি হাফ ডুপ্লেক্সের উদাহরণ। এরপর দেখো একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে এখানে তাদের যে ডিভাইস প্রয়োজন সেটা কি হতে পারে? এ- মোবাইল। এটা হচ্ছে মোবাইল। তারা কি করবে, একই সময় দুই পাশ থেকে যোগাযোগ যোগাযোগ করবে, তাহলে এটা কি, এটা কোন ধরনের ইয়ে হবে? হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, কোন ধরনের মেথড হবে বলো দেখি? এই যে মোবাইল ফোনে তাহলে কোন ধরনের মেথড ব্যবহার করা হয়?
সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কোনটা হবে? ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, কারণ হচ্ছে কি একই সাথে কি করা যায়, যোগাযোগ করা যায়, দুই পাশ থেকে যোগাযোগ করা যায়। হুম। এরপর দেখো কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ, কোনটা হবে? স্যার এসএমএস। এরপর হাফ ডুপ্লেক্স মোডে চলে কোনটা? ওয়াকিটকি এবং ফেক্স, ওয়াকিটকি এবং ফেক্স। এরপর দেখো একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি গ্রাহকই ডেটা গ্রহণ করে থাকে কোন মোডে? এটা হবে, কোনটা হবে? একটি প্রেরকের কাছ থেকে শুধুমাত্র একটি গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে, তাহলে এটা কোনটা হবে? প্রেরক থাকবে একজন এবং গ্রাহক থাকবে কি একজন, তাহলে এটা কি হবে? স্যার ইউনিকাস্ট। ইউনিকাস্ট, মানে একজনের মাঝ একজন থাকবে, মানে কি উভয় দিকে থাকবে কি একজন, তখন তাকে বলা হবে ইউনিকাস্ট। তাহলে ব্রডকাস্ট কাকে বলে বা মাল্টিকাস্ট কাকে বলে, কে বলবা দেখি, দেখ বলো তো, মাল্টিকাস্ট কাকে বলে আর ব্রডকাস্ট কাকে বলে? স্যার আমি বলি, হ্যাঁ বলো দেখি। স্যার ব্রডকাস্ট হচ্ছে যে একদিক থেকে ডাটা সবার কাছে পৌঁছাতে পারবে, কিন্তু আর মাল্টিকাস্ট হচ্ছে নির্দিষ্ট কিছু কম্পিউটার ডাটা প্রেরণ করতে পারবে। হ্যাঁ, মানে নির্দিষ্ট কিছু রিসিভার থাকবে, শুধুমাত্র তারা কি করতে পারবে, ডেটাটা রিসিভ করতে পারবে। আর ইউনিকাস্ট হচ্ছে শুধুমাত্র একজনের কাছে ডেটাটা দিতে পারবে। আচ্ছা, এরপর দেখো মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? মোবাইল ফোনে কোন পদ্ধতিতে করে? ফুল ফুল ডুপ্লেক্স। ডুপ্লেক্স। তাহলে ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটা? একটা টেলিফোন ও হচ্ছে, মোবাইল ফোন। একটা হচ্ছে এসএমএস এবং ফ্যাক্স, এসএমএস এবং ফ্যাক্স। হ্যাঁ, স্যার এরপর দেখো হাফ ডুপ্লেক্স গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ও আচ্ছা, এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্সের বলছে। আচ্ছা, হাফ ডুপ্লেক্সের মোডের উদাহরণ হচ্ছে এসএমএস এবং ফ্যাক্স। এরপর দেখো একই সময়ে ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে নিচের কোন মোডটি? একই সময়ে ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে নিচের কোন মোডটি, তাহলে এটা কোনটা হবে? ফুল ডুপ্লেক্স। এরপর যে সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি? সিঙ্গেল এসএমএস, সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি হবে? শুধুমাত্র একজন থেকে ওয়ান টু ওয়ান মেসেজ হয় না, ওয়ান টু ওয়ান কে কি বলা জি, হয় তাহলে? ইউনিকাস্ট। ওয়ান টু ওয়ান কে বলা হয় ইউনিকাস্ট। ইউনিকাস্ট। হুম। এরপর দেখো ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি, তাহলে এটা কি হবে? স্যার ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে কি পৌঁছানো আর কি, কার কাছে যাবে। তাহলে ইউনিকাস্টের মাধ্যমে কি হয়? ওয়াকি টকি, ওয়াকি টকি ট্রান্সমিশন। তাহলে ইউনিকাস্টে কি হয়, একজন থেকে একজন কি করতে পারে, ডাটা গ্রহণ করতে পারে না। মানে হচ্ছে যে কি ইউনিকাস্টে কি হয়, ডাটা উভয় দিক থেকে যাইতে পারে, তবে এই সরি ওয়াকি টকির ক্ষেত্রে কি হয়, ডাটা উভয় দিক থেকে যাইতে পারে, তবে কি হইতে পারে না, যে রিসিভ করতে পারে সে প্রেরণ করতে পারে না, আবার যে প্রেরণ করে সে রিসিভ করতে পারে না। তাহলে ইউনিকাস্টের ক্ষেত্রে একজনের কি কাছে হয়? হ্যাঁ, ইউনিকাস্টের ক্ষেত্রে কি হয়, ডেটা শুধুমাত্র কি হয়, একজন থেকে একজনে পাঠাইতে পারে, আবার আরেকজন শুধুমাত্র কি করতে পারে, রিসিভ করতে পারে। তাহলে ওয়াকি টকির ক্ষেত্রে কি হয়, এই সেম জিনিসটা হয়। তাহলে এটাকে বলা হয় ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে চিত্রটা দেখে দেখি বলো, এটা কি একজন থেকে কি বহুজনের ডেটা কালেক্ট করে না? এই যে এ থেকে বি তে যাচ্ছে, সি তে যাচ্ছে এবং ডি তে যাচ্ছে, তাই এটা কি হবে? উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটি? দেখি সবাই বলো, উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটি? স্যার ব্রডকাস্ট। হ্যাঁ, ব্রডকাস্ট। ধরো এখানে যদি যে সিটা যদি না দিয়ে থাকতো তাহলে এটা কি হইতো? সিটা যদি না দিয়ে থাকতো তাহলে কি হইতো? শুধুমাত্র বি এবং ডি দিয়ে থাকতো, তাহলে এটা কি হইতো? মাল্টিকাস্ট। ব্রডকাস্ট হলে কি করতে হবে, সবাই রিসিভ করবে কিন্তু, আর সরি, মাল্টিকাস্টে শুধুমাত্র কি করবে, নির্দিষ্ট কিছু রিসিভ করবে, আর ব্রডকাস্টে কি করবে, সবাই রিসিভ করবে। হুম। উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করে তখন, না উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করতে যখন কি হবে, একে হাফ বিবেচনা করা হয় নোডগুলো আন্তঃসংযোগ করলে, সি বিচ্ছিন্ন হলে, তাহলে কিভাবে করা যাবে? স্যার একের মধ্যে প্রশ্নই হচ্ছে কি, বুঝিনি। আচ্ছা প্রশ্নটা বলছে দেখো, উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করতে যখন, মানে ও কাজ করবে যখন, এই যে উদ্দীপকটা হচ্ছে এটা আর কি, উদ্দীপকের আলোকে 54 এবং 55 প্রশ্ন উত্তর দাও। এটা হচ্ছে কি উদ্দীপক। তাহলে বলছে যে উদ্দীপকটি যখন কি হবে, টপোলজি হিসেবে কাজ করবে। এই যে ধরো এটা হচ্ছে কি টপোলজি, এটা হচ্ছে যে কি এখান থেকে অনেকগুলো কি আছে এদের সাথে লিঙ্ক করা আছে। হ্যাঁ, তাহলে এটা কি স্যার হতে এই পারে দেখো, জিনিসটা তাহলে এটা হচ্ছে যে কি একে হাফ বিবেচনা করা হয় নোটগুলোকে আন্তঃসংযোগ করে সি বিচ্ছিন্ন হলে, তাহলে একে টপোলজি হিসেবে বিবেচনা করা যাবে কখন?
তাহলে একে স্যার কি বলা যায়? আন্তঃসংযোগ হ্যাঁ সংযুক্ত করা লাগবে, আমাদের একে হাত বিবেচনা করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা কি করতে পারি, একে হাব হিসেবে বিবেচনা করতে পারি না? এই যে স্টার টপোলজিতে কি থাকে, হাব থাকতে পারে, হাব অথবা সুইচ থাকতে পারে। তাহলে আমরা হাব। যে এখানে কি করতে পারি, সবগুলো সংযোগ থাকতে পারে। তারপর হচ্ছে কি নোড গুলো আন্তঃসংযোগ করলে, তার মানে কি, যে নোড মানে কি সংযোগস্থল, এগুলো কি করলাম আমরা, সংযুক্ত করলাম সবগুলাকে। এরপর সি বিচ্ছিন্ন হলে, তাহলে সি বিচ্ছিন্ন হলে কি হয়ে যাবে? তার অন্য করলেও তো টপোলজি হয়। হ্যাঁ, তার নোটগুলোকে আন্তঃসংযোগ না করলেও তো টপোলজি হয়, স্টার টপোলজি হয় না? না এই নোড গুলো সংযোগ না করলে তুমি কমিউনিকেশন কেমনে পাবা? ধরো এটা তখন এটা হবে কি, শুধুমাত্র এটা হাব হিসেবে থেকে যাবে। কিন্তু এখানে যদি না সংযোগ দাও, তাহলে এটা কি হবে? এটা কি কমপ্লিট হবে টপোলজিটা? এটা তো কমপ্লিট হবে না। তাহলে এগুলো কি করতে হয়, সংযোগ দিতে হবে না, এরকম করে সংযোগ দিতে হবে না? বুঝতে পারছো কিনা? আন্তঃসংযোগ না দিলে জি। তো এগুলো কি হবে না, কমিউনিকেশনটা কমপ্লিট হবে না। ঠিক আছে। ও আচ্ছা, আন্তঃসংযোগ বলতে কি বোঝাইছে, মানে এখানে বলছে যে আন্তঃসংযোগ হচ্ছে তোমার এই যে সবগুলোর সাথে সবগুলো কি থাকবে, যুক্ত থাকবে। এখানে নোট যতগুলো আছে, এই নোটগুলো কি থাকবে, সবগুলা সবগুলোর সাথে যুক্ত থাকবে। এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে কি থাকবে, সবগুলা সবগুলোর সাথে কি থাকবে, যুক্ত থাকবে। এটাকে বলা হচ্ছে কি আন্তঃসংযোগ। আচ্ছা, এরপর দেখো, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? এর উত্তর কি হবে? ব্রডকাস্ট। ব্রডকাস্ট। শুধুমাত্র অনুমোদিত সদস্যরা ডেটা গ্রহণ করতে পারে কোন মোডে? শুধুমাত্র অনুমোদিত সদস্যরা ডেটা গ্রহণ করতে পারে কোন মোডে? এই যে মাল্টিকাস্ট। তাহলে মাল্টিকাস্টে কি করতে পারে, শুধুমাত্র এই যে নির্দিষ্ট কিছু রিসিভার থাকে, নির্বাচিত কয়েকজন। ধরো এখানে শুধুমাত্র এ এবং এ কি করতে পারবে, ডেটাটা রিসিভ করতে পারবে, তখন তাকে বলা হবে কি, মাল্টিকাস্ট। এরপর হচ্ছে কি, কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে? তাহলে মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে কে? ইমেল। মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে কে? ইমেল। ইমেল। এরপর দেখো, মাল্টিকাস্ট মোড হতে পারে কি, একটা হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। এরপর হচ্ছে কি, চ্যাটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? এটা হচ্ছে মাল্টিকাস্ট, চ্যাটিং এবং গ্রুপ এসএমএস। এরপর আসো কমিউনিকেশন মাধ্যম টাইপ 2। কমিউনিকেশন মাধ্যম, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কোনটি? দুইটি, তিনটি, চারটি এবং সাতটি। তাহলে প্রধান মাধ্যম কয়টি? দুইটি, একটা হচ্ছে তার দুইটি। মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার বিহীন। তার মাধ্যম কোনগুলা, একটু মুখস্থ করে ফেলো। একটা হচ্ছে কি কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। আর ফাইবার তারবিহীন মাধ্যম অপটিক্যাল। কোনগুলা? একটা হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড ওয়েভ। তাহলে এই যে এখানে যেগুলো আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলো। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, তারপর হচ্ছে কি মাইক্রোওয়েভ কতটুকু, আর হচ্ছে কি ইনফ্রারেড কতটুকু। এরপর হচ্ছে কি মাইক্রোওয়েভে দেখো কি কি আছে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কি বলা হয়? যার মধ্য দিয়ে যায় তাকে বলা হয় মাধ্যম। যার মধ্যে দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে বলা হয় মাধ্যম। তাহলে ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদান কয়টি? পাঁচটি। একটা হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি? এই পাঁচটি কি কি? উৎস, প্রেরক, মাধ্যম, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। গন্তব্য। এরপর দেখো, দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে কোন ধরনের কেবল তৈরি করা হয়? দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে কোন ধরনের কেবল তৈরি করা হয়? টুইস্টেড। কি বলা হয় টুইস্টেড মানে কি? টুইস্টেড মানে হচ্ছে কি পাকানো। টুইস্টেড মানে কি? পাকানো। পাকানো। তাহলে এই যে কি পেঁচিয়ে কোন ধরনের কেবল তৈরি করা হয়, তাহলে পেঁচিয়ে কোন ধরনের কেবল তৈরি করা হয় সেটা হবে কি, টুইস্টেড কেবল। ঠিক আছে। এরপর দেখো, টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? সাধারণ হচ্ছে কি সাদা। সাধারণ রং কোনটি? সাদা। এটা ব্যাখ্যাটা একটু দেখে নাও, ব্যাখ্যাটা একটু কি বলছে দেখো। টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত 4 জোড়া তার একসাথে কি থাকে, এ, একসাথে থাকে এবং প্রতি জোড়া একটি কমন রঙের সাদা হয় এবং বাকি তারগুলো হয় কি ভিন্ন ভিন্ন রঙের। প্রতি জোড়া তার দুইটির এক একটির পুরুত্ব হয় কত, 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার। এই যে তোমরা ওই যে ওয়াইফাই এর আগের তারগুলো দেখছো না, এই যে ওয়াইফাই এর লাইন কেবল গুলা,
দেখছো নাকি সেখানে অনেকগুলো এই যে লাল নীল রঙের বিভিন্ন রকমের ভিতরে তার থাকে, পেঁচানো তার। জি। হ্যাঁ, ওইগুলোকে বলা হয় কি টুইস্টেড পেয়ার কেবল। তাহলে ওই যে এখানে কত জোড়া তার থাকে, 4 জোড়া তার থাকে। হ্যাঁ, 4 জোড়ার মধ্যে প্রত্যেক জোড়ার মধ্যে কি থাকে, একটা কমন রং থাকে, সেটা হচ্ছে সাদা। আর বাকি 4টা কি থাকে, ভিন্ন কালারের হয়ে থাকে। ঠিক আছে। এরপর দেখো টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া থাকে, কেবলে কত জোড়া তার থাকে, সেটা হবে কত জোড়া, 4 জোড়া। 4 জোড়া। এরপর দেখো টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি, টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল হচ্ছে টুইস্টেড পেয়ার। আচ্ছা, এরপরে এই উদ্দীপকটা পড়ো দেখি। লামিয়া পড়ো, লামিয়া কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। হ্যাঁ, দেখি লামিয়া পড়ো এটা। এক্স কলেজটি 4 তলা ভবন বিশিষ্ট। হ্যাঁ, কলেজের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্ক আওতায় আনাবে। আওতায় আনবেন। এক্স কলেজের নেটওয়ার্ক এক্স কলেজের নেটওয়ার্কটি যে কেবলের মাধ্যমে গড়ে উঠতে পারে তাহলে সেটা টুইস্টেড হচ্ছে কি, পেয়ার, হ্যাঁ টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, আর একটা হচ্ছে কি অপটিক্যাল কোএক্সিয়াল, ফাইবার। তাহলে উত্তর হবে কি অপটিক্যাল তিনটাই। ফাইবার। এরপর দেখো ঠিক আছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন, তাহলে কোন নেটওয়ার্ক তৈরি হবে? যেহেতু সেটা কি একটি ভবনের মধ্যে, ঠিক আছে, একটি ভবনের মধ্যে হলে তাহলে কি হবে, সেটা ল্যান হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এরপর দেখো কোএক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হার কত? কোএক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হচ্ছে 200 Mbps, 200 Mbps। একটু দেখে ফেলো, টুইস্টেড পেয়ারের কত লাগে, কোএক্সিয়ালে কত লাগে, আর একটা হচ্ছে কি ফাইবার অপটিকে কত থাকে। তো টুইস্টেড হচ্ছে কত, 10 Mbps থেকে 10 Gbps। আর হচ্ছে কোএক্সিয়ালে কত, 10 Mbps। এরপর ফাইবার অপটিকে কত থাকে, 10 Mbps থেকে শুরু, 10 Gbps পর্যন্ত। এরপর দেখো ডিজিটাল এবং অ্যানালগ ডেটা কোন কেবলের মাধ্যমে প্রেরণ করা হয়, ডিজিটাল এবং অ্যানালগ ডেটা কোন কেবলের মাধ্যমে প্রেরণ করা হয়, কো এক্সিয়াল কেবল। কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে কি হয়, ব্যাপকভাবে কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়, ব্যাপকভাবে কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। এরপর দেখো কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি, বলো তো? কেবল টিভি নেটওয়ার্কের ক্ষেত্রে একটু আগে পড়ছো, কোএক্সিয়াল। কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। এরপর দেখো থিকনেট কেবল কি নামে পরিচিত, থিকনেট কেবল কি নামে পরিচিত? এটা হচ্ছে কিন্তু 10 বেস 5, 10 বেস 5, এটা মুখস্থ এটা। এই যে দেখি দিনাজপুর বোর্ড 25 সালে আসছে, যশোর বোর্ড আসছে, মাদ্রাসা বোর্ড 2024 সালে আসছিল। তাহলে থিকনেট কেবল কি নামে পরিচিত, 10 বেস 5 নামে পরিচিত। ঠিক আছে। এখান থেকে থিকনেট ও থিননেট কোএক্সিয়াল কেবলের দুইটি ধরন, একটা হচ্ছে কত, 10 বেস 5, আর একটা হচ্ছে কি থিননেট হচ্ছে 10 বেস 2। থিক থিক মানে কি, থিক মানে কি মোটা না, আর থিন মানে হচ্ছে কি পাতলা। তাহলে থিন যেটা হচ্ছে কি সেটার বেস হচ্ছে কত, 2। আর থিক যেটা সেটার বেস কত, 5। তাহলে থিকনেট বললে কত হবে, 10 বেস 5। আর থিননেট বললে 10 বেস 2। আর বড় হচ্ছে কি 10 বেস 2 নামে পরিচিত কেবল কোনটি, থিকনেট হবে না থিননেট হবে, কোনটা হবে, পাতলা কে, থিননেট। থিননেট হবে, পাতলা হচ্ছে থিননেট। ঠিক আছে। নিচের কোনটি নন মেটালিক কেবল, এটা এটা কি হবে, নিচের কোনটি নন মেটালিক কেবল, এটার উত্তর কি হবে, ফাইবার অপটিক কেবল। নন মেটালিক কেবল হচ্ছে কোনটি, ফাইবার অপটিক কেবল। এরপর দেখো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি হবে, কোর। এই যে হ্যাঁ কোর। একদম বাইরে কি থাকে, কোর, ক্লেডিং এবং জ্যাকেট। জ্যাকেট। কোর, ক্লেডিং এবং জ্যাকেটের মধ্যে সবচেয়ে ভেতরের অংশ হচ্ছে কি, কোর। এরপর দেখো ফাইবার অপটিক্যালে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়, ফাইবার অপটিক্যাল হচ্ছে 1500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবলের কম প্রতিসারাঙ্ক বিশিষ্ট অংশকে কি বলা হয়, ফাইবার অপটিক কেবলের কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট অংশকে কি বলা হয়, ক্ল্যাড বলা হয়। কি বলা হয়, ক্ল্যাড বলা হয়। অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার কেবলের ভিতরে কি দেওয়া হয়, সরু ধাতব দেওয়া হয়। কি দেওয়া হয়, সরু ধাতব। ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়, এটা মুখস্থ করে ফেলো, কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়, লেজার আলোক রশ্মি ব্যবহৃত হয়। আর কোন প্রযুক্তি, মানে এখানে কি বলা হয়, পূর্ণ অভ্যন্তরীণ আলোর
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর দেখো কি সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে কোরের ব্যাস কত মাইক্রন? 8 থেকে 12। কত মাইক্রন? 8 থেকে 12 মাইক্রন। এরপর দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই যে একটু আগে বললাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাথে সম্পর্কিত কোনটি, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাথে কোনটি সম্পর্কিত হবে? ফাইবার ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল। এরপরে আসো, এই যে দেখো এখানে হচ্ছে কি উদ্দীপকের আলোকে 82 এবং 83 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে দেওয়া আছে কত, কোর দেওয়া আছে ব্যাস হচ্ছে কত, 60 মাইক্রন। তাহলে বলছে কি উদ্দীপকের উপরের উদ্দীপকে কোরকে ঘিরে থাকা বাইরের স্তরটির নাম কি হবে? ক্লাডিং। হ্যাঁ, ক্লিয়ারিং। কোরকে ঘিরে থাকে যে ক্লাডিং। স্তর, সেটার নাম হচ্ছে ক্ল্যাডিং। সেটার নাম কি? ক্ল্যাডিং। ক্লাডিং। এরপর দেখো কি উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য কি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়, স্বল্প দূরত্বে হাই স্পিডে ট্রান্সমিশন হয়, এতে ব্যবহৃত প্রযুক্তিটি কি সহজ সুলভ হয়ে থাকে। তাহলে উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য কি হবে? বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়, একটা স্বল্প দূরত্বে পাঠানোর জন্য এটাকে দরকার আছে, তাই স্বল্প দূরত্বে পাঠানোর জন্য এটা দরকার নাই, এতে ব্যবহৃত প্রযুক্তিটি কি সহজ সুলভ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, এটার জন্য কি করতে হয় না, এটা বেশি কি এত বেশি মানে হাই টেকনোলজি ব্যবহার করা লাগে না, এটা কি করা যায় নর্মালি ব্যবহার করা যায়, তাই এই কারণে কি করা হয়, এতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কি সহজ সুলভ, আর হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাঠানো যায়। এরপর দেখো ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে উত্তর কোনটি হবে? ফাইবার অপটিক ফাইবার কেবল, ফাইবার অপটিক কেবল। এরপর দেখো কোন কেবল সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন ব্যান্ডউইথ সরবরাহ করে? তাহলে কোনটা করবে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, মানে অপটিক্যাল ফাইবারে কি করতে হবে, সর্বোচ্চ গতিতে কি করতে পারে, ব্যান্ডউইথ সরবরাহ করতে পারে, সর্বোচ্চ গতির ব্যান্ডউইথ সরবরাহ করতে পারে। তো এটা কত হবে, 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত। এরপর হচ্ছে কি মাধ্যমবিহীন তরঙ্গ দৈর্ঘ্য কি? মাধ্যমবিহীন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় এবং ইলেকট্রোম্যাগনেটিক। মাধ্যমবিহীন হচ্ছে কি বিদ্যুৎ চৌম্বকীয় এবং ইলেকট্রোম্যাগনেটিক। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম দ্বারা ব্যবহৃত হয়? ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ। কোন মাধ্যম ব্যবহৃত হয়? রেডিও রেডিও ওয়েভ। ওয়েভ। এই যে তোমরা দেখছো না, এই যে ডিশ অ্যান্টেনা গুলা দেখছো না, নর্মালি ডিশ অ্যান্টেনা, এই যে বড় বড় এই যে দেশ টিভি বা ওই যে আকাশ দেখছো না, আকাশ তো দেখার কথা সবাই, আকাশ দেখছো না, এই যে ছাতার মতো একটা থাকে, এই যে ডিশ লাইন চালানোর জন্য, এই সবাই কি দেখছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটার কাজ কে কি করে, এই হচ্ছে কি করে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য গুলোকে সে রিসিভ করে, যেমন হচ্ছে কি রেডিও যেগুলো পাঠায়, ব্রডকাস্টিং এর যে রেডিও ওয়েভ পাঠায়, সে ওয়েবটাই কি করে, এই যে টিভি যেগুলো আছে সেগুলো রিসিভ করে, ওই রিসিভ করার পরে কি করতে পারি আমরা, সেটাকে দেখতে পারি। তাহলে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন স্যার মাধ্যম ব্যবহৃত? ইনফ্রারেড কি? হ্যাঁ, স্যার ইনফ্রারেড কি? এখানে তো রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড দুইটা হয়ে গেল। স্যার কোনটাতে? ইনফ্রারেড কি? এই যে ইনফ্রারেড হচ্ছে যে কি, ব্রডকাস্টের ইনফ্রারেড ক্ষেত্রে। হচ্ছে কি ওই যে তোমরা রিমোট দেখছো না, আমাদের টিভির রিমোট, জি এই টিভি রিমোটে কি আমরা যে ক্লিক করি, ক্লিক করলে কি হয়, টিভির চ্যানেল পরিবর্তন বা সাউন্ড বাড়ে না, ওই রিমোট থেকে যে তরঙ্গটা বের হয় সেটা হচ্ছে কি ইনফ্রারেড তরঙ্গ। ঠিক আছে, ওইটা থেকে নর্মালি দেখা যায় না, তুমি যদি কি করো ওই যে মোবাইলের ক্যামেরার সামনে ধরো, মোবাইলের ক্যামেরার সামনে ধরলে দেখবে যে কি ওইখান থেকে একটা আলো বের হচ্ছে, কিন্তু ওটা কি দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ওইটাকে বলা হয় কি ইনফ্রারেড তরঙ্গ বা অবলোহিত রশ্মি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। এরপর দেখো কি টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত কোনটি, এই যে মাত্র একটু আগে বললাম টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোনটি ব্যবহৃত হয়? ইনফ্রারেড। কোনটি ইনফ্রারেড। ব্যবহৃত হয়? ইনফ্রারেড। 300 GHz থেকে 400 THz পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড। এরপর আসো মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? সেটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ। এই যে স্যাটেলাইট বলি না আমরা, স্যাটেলাইট, স্যাটেলাইট গুলো হচ্ছে কি একটা জি কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, এরপর দেখো কত মিটার পর পর টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয়? তাহলে কত মিটার পর পর লাগবে? 40 থেকে 50 মিটার। 40 থেকে 50 মিটার। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রযুক্তিতে কি ভূপৃষ্ঠের অসমতল এলাকা কিংবা কি গাছপালা, ভবন ও অন্যান্য প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে প্রতি
40 থেকে 50 কিলোমিটার পর পর কি করতে হয়? রিপিটার বা রিলে স্টেশন বসাতে হয়। এই যে রিপিটারের কাজ কি বলতো, পড়াইছিলাম একটু ওই যে কি বলে, নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে পড়াইছিলাম। রিপিটারের কাজ কি বলো দেখি, কার কার মনে আছে দেখি বলো তো রিপিটারের কাজ। রিপিটারের কাজ হচ্ছে তোমার কি, সিগন্যালকে শক্তিশালী করা, দুর্বল সিগন্যালকে কি করা, শক্তিশালী করা। শক্তিশালী করে। হ্যাঁ, এরপর দেখি এই উদ্দীপকটা পড়ো, কে পড়বা? সাজিয়ে পড়ো দেখি উদ্দীপকটা। মোহনা লক্ষ্য করলো তাদের এলাকায় সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের উপরে তারপর তাহলে এরপর শেষ, পড়া শেষ। টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? আচ্ছা, তাহলে এটা উত্তর কি হবে? টেরেস্ট্রিয়াল, মাইক্রোওয়েভ কোনটা ব্যবহার করে? টেরেস্ট্রিয়াল টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। দেখো, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রযুক্তিতে কি হয়, যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন এবং সুষ্ঠু করার জন্য সাধারণত বড় টাওয়ার, উঁচু ভবন বা পাহাড়ে কি করা হয়, টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। উদ্দীপকে আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় কেন? টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। তাহলে উত্তর কোনটা হবে? তিনটে হবে যে কি, টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ এবং আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। এরপর আসে এগুলো কি, এগুলো দেখে মনে হচ্ছে কি এগুলো স্যাটেলাইট না? এই যে এটা হচ্ছে কি স্যাটেলাইট। আর স্যাটেলাইট থেকে কি করে, এই যে একটু আগে বলছিলাম যে এন্টেনা, এগুলো হচ্ছে কি করে, এখান থেকে রিসিভ করে। তাহলে আসে কি, উদ্দীপক উল্লেখিত মাধ্যম কোনটি? এটা হচ্ছে মাইক্রোওয়েভ। উদ্দীপক ব্যবহৃত মাইক্রোওয়েভ। মাধ্যম কোনটি? মাইক্রোওয়েভ। এরপর দেখো, চিত্রে উল্লেখিত প্রযুক্তি ব্যবহার করা হয় কোথায়? এদের টেলিভিশন সম্প্রচারে, মোবাইল ফোনের যোগাযোগে, আবহাওয়া তথ্য প্রদানে। কোথায় ব্যবহার করা হবে? এদের টেলিভিশন সম্প্রচারে এবং আবহাওয়ার তথ্য প্রদানে। এরপর দেখো, মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত? মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 1 থেকে 100 গিগাহার্টজ, 1 থেকে, 100 গিগাহার্টজ। হ্যাঁ, 100 গিগাহার্টজ। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ কাজ করে কোনটি? ওয়াইম্যাক্স কাজ করে, না টেরেস্টেরিয়াল, নাকি স্যাটেলাইট, নাকি রেডিও ওয়েভ, কোনটা কাজ করে? আবহাওয়া স্যাটেলাইট। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটের ব্যাপারটা সবাই একটু পড়ো, স্যাটেলাইটের ব্যাপারটা সবাই একটু পড়ো দেখি। পড়া হয়েছে সবার? আচ্ছা, কি পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে, টেলিভিশন সম্প্রচার কাজে, অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে, প্রতিরক্ষার কাজে, ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, দূরের গ্রহ এবং কি গ্যালাক্সি ও মহাশূন্যে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজ, এরপর গ্লোবাল পজিশনিং সিস্টেমের মতো বিভিন্ন অবস্থান নির্ণয়ের কাজে। এরপর দেখো কি ভিসেট, ভিসেটের পুনরূপ কি? সবাই পরে দেখি, ভিসেটের পুনরূপ কি? Very small aperture terminal. ভেরি স্মল অ্যাপারচার Aperture terminal. টার্মিনাল, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। Terminal. হুম। তারপরে কি আছে এরপরে? সাধারণত পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়? মুখস্থ করে ফেলো, এটা হচ্ছে কত? প্রায় 36,000 কিলোমিটার। 36। হুম। এরপর হচ্ছে কি, ব্যাখ্যাটা একটু পড়ো, এখানে ব্যাখ্যাটা কি লিখছে, সবাই একটু পড়ো।
পড়া শেষ সবার? জি স্যার। আচ্ছা, এরপরে প্রশ্ন কি আছে? ইয়া পড়ো তো দেখি, এই সময় পড়ো দেখি, এরপরে প্রশ্নটা 99 নম্বর প্রশ্নটা পড়ো। এই সাজিয়ে পড়ো দেখি 99 নম্বর প্রশ্নটা। বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কি বলে? হ্যাঁ, তাহলে কমিউনিকেশন। তাহলে কি বলে? না। কমিউনিকেশন। হুম। এরপর আছে কি 2.45 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির প্রযুক্তি কোনটি? 2.45 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি প্রযুক্তি কোনটি? মুখস্থ করতে বলছিলাম, এটা হচ্ছে ব্লুটুথ। এটা কোনটা হবে? ব্লুটুথ। ব্লুটুথ। আচ্ছা, এরপরের প্রশ্নে যাও। পরের প্রশ্ন কি, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? সবাই মুখস্থ বলা দেখি, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? 800 802 দশমিক 802.15। 15। ওয়াইফাই কত? ওয়াইফাই কত? 802.11। এগুলো মুখস্থ করে ফেলবা। তারপর ওয়াইম্যাক্স কত? 802.16। হ্যাঁ, 802.16। এরপর দেখো, ব্লুটুথ দ্বারা তৈরি নেটওয়ার্ক কোনটি? ব্লুটুথ দ্বারা তৈরি নেটওয়ার্ককে বলা হয় কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। ইয়ে হ্যাঁ। এরপর দেখি পিকোনেটের সাথে সম্পর্ক কোনটি? পিকোনেটের সম্পর্ক হবে কি? ব্লুটুথ। পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? ব্লুটুথ। এগুলো একটু মুখস্থ করে ফেলবা। এই যে ব্লুটুথের কত, ওয়াইফাই এর কত এবং ওয়াইম্যাক্স এর কত। একটি পিকোনেটে মোট কতটি স্লেভ বা নোড থাকতে পারে? স্লেভ বা নোড থাকতে পারে। এটা কি হবে? 255টি। কতটি? 255টি। এরপর আসো ওয়াইফাই এর পুনরূপ কি? সবাই বলে দেখি, ওয়াইফাই এর পুনরূপ কি? ওয়্যারলেস ফিডিলিটি। ওয়্যারলেস ফাইডেলিটি। এরপর দেখো, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত? একটু আগে বলছিলাম ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত? এই 802.11। এরপর আছে কি, ওয়াইফাই এর 11। কাভারেজ এরিয়া কত? ওয়াইফাই এর কাভারেজ এরিয়া কত? 50 থেকে 200 মিটার। ওয়াইফাই এর কাভারেজ এরিয়া কত? 50 থেকে 50 থেকে 200 200 মিটার। মিটার। এরপর সবাই এটা পড়ো, হটস্পট কি? সবাই পড়ো, হটস্পট কি? তারবিহীন তারবিহীন। ইন্টারনেট ব্যবস্থা। হ্যাঁ, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ব্যবস্থা। এরপরে দেখো, নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ম্যানের উদাহরণ কোনটি? ম্যান হচ্ছে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটার উদাহরণ কোনটি হবে? ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স। হ্যাঁ, এরপর আসো, ওয়াইম্যাক্স কত গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম? তাহলে কত গতিতে হবে? 80 Mbps থেকে 1 Gbps। 80 Mbps থেকে 1 Gbps। 1 জিবি। ওয়াইম্যাক্স কোন ধরনের ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা হয়? ওয়াইম্যাক্স কোন ধরনের ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা হয়? ফুল ফুল ডুপ্লেক্স। ডুপ্লেক্স। কারণ ফুল ডুপ্লেক্সে কি করা হয়? ওই যে রিয়েল টাইম ডাটা পাঠানো হয়। ফুল ডুপ্লেক্সে কি করা হয়? ওই যে রিয়েল টাইম ডেটা। হ্যাঁ, ব্রডকাস্টিং যেহেতু করা হয়। এবার দেখো, সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? তাহলে কোনটা হবে? ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত বলো দেখি সবাই? ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত সবাই বলো দেখি? 802.16। 816। 802.100। হ্যাঁ, 16। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য কিসে? কাভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড এবং ট্রান্সমিশন স্পিডে। কাভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড এবং ট্রান্সমিশন স্পিডে। তাহলে অ্যান্সার হবে 1, 2 এবং 3। এরপর আছে কি, নেটওয়ার্ক মুক্ত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলা হয়? নেটওয়ার্ক বলা হয়। কি বলা হয়? নেটওয়ার্ক। নেটওয়ার্ক। এরপর নেটওয়ার্ক। দেখো, প্যানের পরিধি সর্বোচ্চ কত মিটার? সর্বোচ্চ হচ্ছে 10 10 মিটার। মিটার। হ্যাঁ, এরপর হচ্ছে কি, প্যানের পার্সোনাল পুনরূপ এরিয়া কি? নেটওয়ার্ক। প্যানের পুনরূপ হচ্ছে পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর থেকে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে কি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার। শেয়ার। এরপর হচ্ছে কি, একের অধিক কম্পিউটারের সংযোগ স্থাপন। তাহলে উত্তর হবে কি? 1, 2 এবং 3। ঠিক আছে।
এরপর হচ্ছে কি ল্যানে সাধারণত কোন টপোলজি ব্যবহার করা হয়? ল্যানে সাধারণত কোন কোন টপোলজি ব্যবহার করা হয় বলো দেখি, আইডিয়া করো। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক না? হ্যাঁ। এই কার মাইক্রোফোনের সমস্যা করতে একটু স্টপ করে দাও। আচ্ছা, এখন দেখো ল্যানে সাধারণত ব্যবহার করা হয় কি স্টার, বাস, ট্রি এবং রিং। কোন কোন টপোলজি ব্যবহার করা হয়? স্টার, বাস, ট্রি এবং রিং। অনেকগুলো ল্যানের সমন্বয়ে কি গঠিত হয়? অনেকগুলো ল্যানের সমন্বয়ে কি তৈরি হয়? ক্যানের পূর্ণরূপ কি, কে বলতে পারবা? ক্যানের পূর্ণরূপ কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এটার নাম কি? ক্যাম্পাস এরিয়া ক্যাম্পাস। নেটওয়ার্ক। সবচেয়ে বড় ওয়েন কোনটি, কে বলতে পারবা দেখি, বলো সবচেয়ে বড় ওয়েন। ওয়েনের পূর্ণরূপ কি? ওয়েনের পূর্ণ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে সবচেয়ে বড় ওয়েন কে? এটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট। মানে ইন্টারনেট হচ্ছে কি পুরো বিশ্ব জুড়ে বিস্তৃত। তাহলে ক্যানের পূর্ণরূপ একটু আগে বলছিলাম, এটার নাম কি হবে? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এরপর দেখি, এটা পরে দেখি, উদ্দীপকটা দেখি, রূপা পড়ো। এই উদ্দীপকটা পড়ো দেখি। উদ্দীপকের আলোকে 123 এবং 24 নং প্রশ্নের উত্তর দাও, এটা পড়ো দেখি। স্যার আমার এখানে ভয়েসটা আগে আসে, তারপরে স্ক্রিনটা ও, পরে দেখা যায়। আচ্ছা, কে আছো আর? নেটওয়ার্ক ইস্যু। সাজিয়ে কি দেখতে পারতেছো? তারা এখন আসছে। আচ্ছা আচ্ছা, দেখি পড়ো এখন। আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে পেঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। হুম। উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে? তাহলে এই যে ল্যাবের মধ্যে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়? লোকাল এরিয়া লোকাল নেটওয়ার্ক। হ্যাঁ, এরপর যে শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্ক কি হবে? শক্তির অপচয় কম হবে, ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রবাহমুক্ত হবে এবং ইনস্টলেশন ব্যয় কম হবে। তো এখানে কি হবে? শক্তির অপচয় কম হবে এবং ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রবাহমুক্ত হবে। আর এই যে অপটিক্যাল ফাইবারে কি হয়? অপটিক্যাল ফাইবারে যে আমাদের যে সেটআপ, এখানে কি হয়? খরচ একটু বেশি। ঠিক আছে। তুলনামূলক বেশি। হ্যাঁ, খরচমূলক বেশি। এরপর দেখো নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত প্রথম কেবলটির বৈশিষ্ট্য কি? নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত প্রথম কেবলটির বৈশিষ্ট্য হলো কি? এতে তার সংখ্যা মোট 3 জোড়া। এখানে হচ্ছে কি 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না। ব্যান্ডউইথ কি 100 এমবিপিএস থেকে 1 এমবিপিএস। ঠিক আছে। তাহলে এই যে প্রথমটা কি ছিল? টুইস্টেড পেয়ার কেবল ছিল। টুইস্টেড পেয়ার কেবল কত জোড়া তার থাকে? 2 জোড়া, 3 জোড়া? 3 জন, 2 জোড়া, 3 জোড়া, কত 4 জোড়া। জোড়া? 4 জোড়া তার থাকে। টুইস্টেড পেয়ার কত জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। তাই এই যে 1 নাম্বারটা ভুল। তাহলে বাকি হবে কি? 2 এবং 3। বাকি হবে হচ্ছে 2 এবং 3। এরপর আসো, এই যে এটা পরে দেখি, লামিয়া পরে দেখি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 126, 127 নং প্রশ্নের উত্তর দাও। হুমায়ুন তার বাবার অফিসে গিয়ে দেখলো তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিল এবং তার থেকে কিছু দূরে অবস্থিত অফিসেরই একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। এবার হচ্ছে কি, হুমায়ুনের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে বিদেশে অবস্থানরত একজন কর্মকর্তার সাথে কথা বলেন। তাহলে উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে কি, কি ধরনের নেটওয়ার্ক? একটা হচ্ছে কি ল্যান হতে পারে এবং ওএন হতে পারে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেহেতু ইন্টারনেটের সাথে যুক্ত। আর লোকাল এরিয়া হচ্ছে কি, তার এই যে নিজের যে নেটওয়ার্ক ছিল, এটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর যে বাইরে যে কথা বলছে সেটা ছিল কি ইন্টারনেট, সেটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব কি, কি কি সম্ভব? ক্ষুদ্র ডিভাইসে অধিক সেবা, গ্রাহকদের সাথে সহজে যোগাযোগ এবং ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম। তাহলে এটা হবে কি 1 এবং 2। এরপর দেখো, ছোট অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানের অসংখ্য কম্পিউটারের মধ্যে কোন নেটওয়ার্ক গড়ে তোলা হয়? ছোট অফিসের মধ্যে কি ধরনের নেটওয়ার্ক গড়ে লোকাল তোলা হয়? লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় ল্যানের ক্ষেত্রে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে এটা পরে দেখি 130 এবং 131 নং প্রশ্ন, উদ্দীপকটা পরে দেখি, সাজিয়া পরে দেখি। কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে? তাহলে এটা কি হবে? ডব্লিউ ল্যান মানে হচ্ছে কি
ওয়াইড মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস। এরপর হচ্ছে কি উদ্দীপকের কম্পিউটারগুলো সংযুক্ত কি ওয়াইফাই এর মাধ্যমে, তারপর হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে এবং কেবলের মাধ্যমে। কোনটার মাধ্যমে? ওয়াইফাই এর মাধ্যমে এবং ক্লায়েন্ট ওয়াইফাই। সার্ভারের মাধ্যমে। হ্যাঁ, এরপরে দেখি এটা পরে দেখি, রূপা পরে দেখি আবার। নিচের উদ্দীপকটি পড়ো এবং 132 এবং 33 নং প্রশ্নের উত্তর দাও। এই সাজিদা এতক্ষণ কই চলে গেছিলা? স্যার কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা, এখন প্রশ্ন দেখতে পাচ্ছ এটা, এই যে নিচের উদ্দীপকটি পড়ো এবং এ- হ্যাঁ দেখি এটা পড়ো, দেখি উদ্দীপকটা পড়ো। কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন তারপরে ডেটার গতি কমের মাধ্যমে এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। তাহলে উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি? এটা হচ্ছে কি ম্যান হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে শহরের। পার্সোনাল নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ এই যে গ গ বিভিন্ন শাখায় যে নেটওয়ার্ক, তাহলে এটা হচ্ছে কি একটা শহরের বিভিন্ন শাখায় সে কি করছে, এই কম্পিউটার গুলোকে কি করছে, সংযোগ করছে। তাহলে এটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর কামাল রেজা সাহেবের নেটওয়ার্ক। সিদ্ধান্তের ফলাফল কি হবে? ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত কি হবে? ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে। এরপর দেখি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ডিভাইস গুলো কি সুইচ হতে পারে, হাব হতে পারে এবং রাউটার হতে পারে। সুইচ, হাব এবং রাউটার। এরপর দেখে সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য কম্পিউটার গুলোকে কি বলা হয়? ক্লায়েন্ট বলা হয়, ওয়ার্কস্টেশন বলা হয়। কি বলা হয়? ক্লায়েন্ট বলা হয়, ওয়ার্কস্টেশন বলা হয়। আবার এখানে কি বলা হতে পারে? প্রিন্টার বলা হতে পারে। ঠিক আছে, সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য কম্পিউটার গুলোকে ক্লায়েন্ট, ওয়ার্কস্টেশন এবং প্রিন্টার। এরপর দেখো কি পৃথক সার্ভার সার্ভার কম্পিউটার ব্যতীত একাধিক কম্পিউটারের মধ্যে কোন নেটওয়ার্ক গঠিত হয়? তাহলে এটা হচ্ছে কি পিয়ার টু পিয়ার, ওই যে যেখানে কি কোনো সার্ভার থাকে না, নিজে কি হিসেবে সার্ভার হিসেবে ব্যবহার হয় এবং নিজেই ক্লায়েন্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এরপর হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত? দেখি বলো তো, হাইব্রিড নেটওয়ার্ক এটা তো সবাই পারার কথা। পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে কি গঠিত? হাইব্রিড নেটওয়ার্ক গঠিত। এরপর দেখো কি পাবলিক নেটওয়ার্কের উদাহরণ কোনটি? এটা হচ্ছে ওয়াইড এরিয়া স্যার এগুলো নেটওয়ার্ক। দেওয়াই আছে, হ্যাঁ হ্যাঁ উত্তর তো দেওয়াই আছে। হ্যাঁ, উত্তর দেওয়ার সুবিধা হচ্ছে কি তোমরা যখন দেখে দেখে পড়বা না, ভিডিওতে দেখে দেখে পড়বা, তখন তোমাদের জন্য সুবিধা আর কি, ব্যাখ্যাটা সাথে দেওয়া আছে, সাথে তোমরা পড়ে নিবা আর কি ব্যাখ্যাটা। তাহলে একসাথে তোমাদের দুইটা কাজ, একটা হচ্ছে উত্তরটা দেখবা এবং ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে ব্যাখ্যাগুলো পড়ে ফেলবা ভিডিওর ক্ষেত্রে। আর যখন নিজে প্র্যাকটিস করতে যাবা তখন কি করবা, উত্তরগুলো বন্ধ করে শুধুমাত্র নিজে নিজে দেখবা, যে এটা ওই যে উদ্ভাসের বইতে আছে। উদ্ভাসের বইতে কি উত্তর সবাই নিচে দেওয়া আছে, তাহলে তুমি আগে নিজে প্র্যাকটিস করবা, পরে উত্তরগুলো মিলাবা। আর এখানে আছে কি তুমি যখন দেখবা ভিডিওটা তখন তোমার উত্তর দেওয়া থাকবে এবং ব্যাখ্যা দেওয়া থাকবে, তাহলে তোমার জন্য কি হবে, একই সাথে দুইটা মনে রাখাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। এরপর দেখো কি প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ। প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ কোনটি? এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর দেখো কি নেটওয়ার্ক ডিভাইস। দেখো কোনটি ডেটা কমিউনিকেশনে কি ট্রান্সমিটার? ডেটা কমিউনিকেশন ট্রান্সমিটার কোনটা? এটা হচ্ছে কি মডেম। মডেম কি হিসেবে কাজ করে সবাই বলো তো দেখি? মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করে মডেম। হ্যাঁ, হিসেবে কাজ করে। মডুলেটর কাকে বলে? মডুলেটর কাকে বলে? মডুলেটর কাকে বলে বলো দেখি, বলছিলাম একটা সহজভাবে মনে রাখার জন্য। সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। হ্যাঁ, এই যে ড্যাম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে, ডিজিটালকে অ্যানালগ, এটাকে বলা হয় কি মডুলেটর। আর ডিমডুলেটর কি অ্যানালগকে ডিজিটালে পরিবর্তন করে, এটাকে বলা হবে ডিমডুলেটর। ডিজিটাল। হ্যাঁ, এরপর দেখো কি মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে কি বলা হয়? এই যে একটু আগে বলছিলাম, এটা কি উত্তর কি হবে? ডিমডুলেশন। কোনটা স্যার? এই যে 141 নাম্বার। হ্যাঁ, এরপর দেখো মডেমের কাজ। মডেমের কাজ কি? সঙ্গে এই ডিম করে দিতে হবে। এটা দিয়ে ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, ডেটা সংরক্ষণ। মডেম কি করতে পারে? ডেটা সংরক্ষণ করতে পারে না। এরপর হচ্ছে কি ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করা হয় কাকে? এটা হচ্ছে মডেমকে এবং কি হবে রাউটারকে ট্রান্সমিটার হিসেবে। কোনটির ভিতরে কোনো কি কোনো বুদ্ধিমত্তা নাই?
কার ভিতরে কোনো বুদ্ধিমত্তা নাই? হাবের মধ্যে। এই কার কথা বলছে একটু বন্ধ করে দাও। সানজিদার মনে হয় এখানে কথা হচ্ছে। আচ্ছা দেখো, কোনটির ভিতরে কোনো বুদ্ধিমত্তা নাই? হাবের ভিতরে। কারণ কি করে না, হাব ওই যে নির্দিষ্ট ডিভাইসে ডাটা পাঠাতে পারে না। তাহলে নির্দিষ্ট ডিভাইসে ডাটা পাঠাতে পারে কে? সুইচ। সুইচ। সুইচ তাহলে হচ্ছে কি, সুইচ হবে কি কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে বুদ্ধিমত্তা সম্পন্ন, আর হচ্ছে হাব হচ্ছে কি যার বুদ্ধিমত্তা নেই। এরপর থেকে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের নেটওয়ার্কিং করার জন্য কি ব্যবহৃত হয়? মানে দুইটা কম্পিউটারকে যুক্ত করার জন্য সাধারণত কি করা হয়? হাব এবং সুইচ ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এখানে উত্তর দিয়ে এটা যে হাব দিছে আর কি। একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের নেটওয়ার্কিং করার জন্য কি ব্যবহৃত হয়? হাব অথবা সুইচ, এখানে যে কোনোটা হতে পারে। এরপর দেখো কি, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটা হবে? দেখি বলে যে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটা হবে? ওই যে এখানে অনেকগুলো নোট যুক্ত, এই যে একটা 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 যুক্ত, তাহলে এখানে কি হবে? হাব নাকি সুইচ হবে? কোনটা হবে বলো দেখি। এটা হবে কি হাব, যেহেতু কেন্দ্রীয় হাব হবে, যেহেতু এখানে কোনো সুইচ নেই। কেন্দ্রীয় ডিভাইস হিসেবে সাধারণত হাব অথবা সুইচ ব্যবহার করে। হ্যাঁ, তাহলে হাব অথবা সুইচের মধ্যে যেটা থাকবে সেটা হবে এখানে অ্যান্সার। এরপর দেখো নিচের কোন ডিভাইস থেকে ডেটা ফিল্টারিং সম্ভব? তাহলে কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচ। সুইচ। ওই যে সুইচ কি করতে পারে? নির্দিষ্ট ডিভাইসে ডেটা পাঠাইতে পারে। হুম। হ্যাঁ, এরপর দেখি শান্তিতে পড়ো দেখি, উদ্দীপকটা পড়ো। উদ্দীপকের আলোকে 148 এবং 149 নং প্রশ্নের উত্তর দাও, এটা পড়ো দেখি। কলেজের কম্পিউটার ল্যাব নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। উদ্দীপকের ব্যবহৃত আচ্ছা ঠিক ডিভাইসটি আছে, হচ্ছে ডেটা ডেটা সংঘর্ষের সম্ভাবনা সংঘর্ষের কমায়, সম্ভাবনা কম, আর্ট থেকে ডেটা ফিল্টারিং করতে পারে। ফিল্টারিং করতে পারে। তাহলে ব্যবহৃত ডিভাইসটা হচ্ছে এগুলো, একাধিক। একটা একটা সুইচ, ঠিক আছে। হুম। এরপর দেখো কোন ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে? তাহলে কোন ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে? সুইচ। এটা হচ্ছে সুইচ সুইচ। ব্যবহার করে। যেহেতু সুইচ কি করতে পারে, ওই শুধুমাত্র নির্দিষ্ট একটা ডিভাইসে ডাটা পাঠাতে পারে, সে কি করতে পারে, ওই যে ম্যাক অনুযায়ী, ম্যাক অ্যাড্রেস অনুযায়ী কি করতে পারে, আইডেন্টিফাই করে ওই নির্দিষ্ট ডিভাইসে ডাটাগুলা পাঠাতে পারে। দুর্বল সংকেতকে এমপ্লিফাই করে কে? এমপ্লিফাই মানে বলছিলাম না, বর্ধিত, বর্ধিত করে কে? সুইচ। সুইচ। এরপর দেখো সুইচের বৈশিষ্ট্য কোনটি? সুইচের বৈশিষ্ট্য হচ্ছে ডেটা ফিল্টারিং করতে পারবে এবং ম্যাক অ্যাড্রেস ব্যবহার করতে পারে। সে কি করতে পারে, ব্রডকাস্ট এমএসি অ্যাড্রেস। করতে পারে না, এটা ভুল। এরপর দেখো একটি ল্যানের জন্য এমএসি। কয়টি সুইচ প্রয়োজন? একটি ল্যানের জন্য কয়টি সুইচ প্রয়োজন? একটি। হ্যাঁ, মানে একটি একটি সুইচ দিয়ে কি করা যায়, একটি ল্যান তৈরি করা যায়। একাধিক ল্যান কি, একাধিক ল্যান সম্ভব নয়। মানে কি, একটি ল্যানের জন্য একটি ল্যান দিয়ে আমরা কি করতে পারি, একটি সুইচ দিয়ে কি করতে পারি, একটি ল্যান তৈরি করতে পারি। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়? তাহলে এখানে কি বলছে, সিগন্যাল নির্দিষ্ট বলছে না, নির্দিষ্ট হলে কোনটা হবে, হাব হবে না সুইচ হবে? সুইচ। সুইচ। সুইচ নির্দিষ্ট বললে হবে সুইচ। এরপরে আসো এই, এটা পড়ো দেখি, সুমাইয়া পড়ো দেখি। উদ্দীপকের আলোকে 154 এবং 155 প্রশ্নের উত্তর। উদ্দীপকটা পড়ো দেখি। মিস্টার শাহিন ব্যবসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ওয়াইফাই এর মাধ্যমে ল্যান নেটওয়ার্ক তৈরি করেন। তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওএন যুক্ত করতে, নাকি ওএন, ল্যান যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহৃত করেন। মিস্টার হ্যাঁ। শাহিনের ল্যান নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করে? তাহলে এখানে হচ্ছে কি, সুইচ। মিস্টার শাহিন ল্যান নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন? তাহলে এখানে উদ্দীপক যে মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, এই তোমার মাইক্রোফোনটা একটু অফ করে দাও। ল্যাপটপ, ডেস্কটপ এবং মোবাইল ওয়াইফাই এর মাধ্যমে ল্যান নেটওয়ার্ক তৈরি করেন। হ্যাঁ, তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওএন যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন। তাহলে এখানে কি হবে, সুইচ হবে। তাহলে হাব হইতে সুইচ। পারে। তাহলে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে কি হবে, সুইচ। এখানে যেহেতু দুইটাই উত্তর দিয়ে দিছে, হ্যাঁ, তোমার যদি না কনফিউশন হয়ে যায় তখন কি করবা, এই যে যেহেতু এগুলা বাসায় যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো সবগুলো সিকিউর ডিভাইস না, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ওয়াইফাই। এখন তো হ্যাঁ, নির্দিষ্ট করে দেওয়া বলা বলা হয় না। এখানে হাত নির্দিষ্ট করে দিলে কি দেওয়া বলা হবে হয় না না? আর কি। এখানে ধরো তোমার হচ্ছে কি, ওই যে হ্যাঁ। যেহেতু এগুলো সিকিউর ডিভাইস, হ্যাঁ, সিকিউর ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো কি একটু সিকিউর, মানে এগুলো কি সিকিউরিটি ইস্যু থাকে না, তখন কি করে দিতে হ্যাঁ। পারো, এই যে সুইচটা দিতে পারো, যেহেতু সুইচকে কি বলা হয়, ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। ঠিক আছে, ওই একটু চিন্তা ভাবনা করে এখানে দিবা তো আর কি। নির্দিষ্ট করে
হ্যাঁ, এখানে যেহেতু নির্দিষ্ট করে ভাবতে দিয়ে গেলে বলা নাই, তাহলে এখানে কি যেহেতু আবারও অপশনে দুইটা দিয়ে দিছে, তাহলে এখানে কি এটা কনফিউশন হয়ে অনেক সময় ভুল করে ফেলতে পারো। ওই যে এই জিনিসটা একটু চিন্তা করে দিবা আর কি, যে যে ল্যাপটপ ডেস্কটপ এগুলো হচ্ছে কি একটু নিরাপত্তা ইস্যু থাকে এগুলাতে। তো নিরাপত্তা ইস্যুর কারণে কি হতে পারে, সুইচ ব্যবহার করা হতে পারে। ঠিক আছে, সুইচ যেহেতু একটু অপেক্ষাকৃত হাব থেকে একটু ভালো ডিভাইস, হ্যাঁ, তখন এগুলোতে সুইচ ব্যবহার করা হতে পারে। তাহলে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি ঘরে উঠছে, তাহলে এটা হচ্ছে হাইব্রিড। কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি হাইব্রিড ঘরে উঠছে? হাইব্রিড। হাইব্রিড এরপর দেখো ট্রান্সপন্ডারের কাজ কোনটি? ট্রান্সপন্ডারের কাজ কি করে? দুর্বল সিগন্যালকে দুর্বল সিগন্যালকে সবল করে। এরপর সবল দেখো করে। ওএন এর সাথে একটি ল্যান যুক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? এটা বলে দেখি, ওএন এর সাথে একটি ল্যান যুক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? রাউটার রাউটার। হ্যাঁ। এরপর দেখো আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়, তাদের প্রয়োজন কি? সুইচ প্রয়োজন এবং রাউটার প্রয়োজন। সুইচ প্রয়োজন এবং রাউটার প্রয়োজন। কোনটি প্রোটোকল কনভার্টার বলা হয়? প্রোটোকলকে কনভার্টার করে কে? গেটওয়ে। প্রোটোকলকে গেটওয়ে কনভার্ট করে কে? গেটওয়ে। গেটওয়ের বৈশিষ্ট্য কি? গেটওয়ে ডেটা ফিল্টারিং গেটওয়ে সম্ভব, প্রোটোকল কনভার্টার, আর একটা হচ্ছে কি রাউটার অপেক্ষা দ্রুত গতি সম্পন্ন। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে তিনটাই। এটা হবে তিনটাই উত্তর তিনটাই হবে। ঠিক আছে, এরপর আসো প্রোটোকল কোন নেটওয়ার্কিং ডিভাইস? প্রোটোকল কোন নেটওয়ার্ক ডিভাইস, এটা বলা হবে কোনটা হবে? এটা হচ্ছে গেটওয়ে। নেটওয়ার্ক চিহ্নিত করতে গেটওয়ে নিচের কোনটি ব্যবহার করে? নেটওয়ার্ক চিহ্নিত করতে গেটওয়ে নিচের কোনটি ব্যবহার করে? এটা মুখস্থ করে ফেলবা, যদি আসে তো আসলো, নাহলে না। এটা হচ্ছে কি প্যাট, পিএটি। ঠিক আছে, এরপর দেখো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয়, বলছিলাম কালকে, মানে ইয়ার পড়ানোর সময়, পড়ানোর সময় বলছিলাম কি হবে? এনআইসি মানে কি? কোনটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড 163 নাম্বার দেখো। কম্পিউটারকে নেটওয়ার্ককে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এরপর হচ্ছে ইউএসবির পুনরূপ কি? ইউএসবির পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। এরপর হচ্ছে কি ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। ফটো ডিটেক্টরের কাজ কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। এরপর দেখো নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব? তাহলে কোনটাতে? রাউটারে। কোনটাতে সম্ভব? রাউটারে। এরপর হচ্ছে কি টপোলজি। নেটওয়ার্কে কয় ধরনের টপোলজি ব্যবহৃত হয়? সাধারণত 5 ধরনের টপোলজি ব্যবহৃত হয়। প্রধান সংযোগ লাইনের দুই প্রান্তে দুইটি টার্মিনেটর থাকে কোন টপোলজিতে? এটা হচ্ছে বাস টপোলজি। প্রধান সংযোগ লাইনের দুই প্রান্তে দুইটি টার্মিনেটর থাকে, মানে এই যে বাস টপোলজিতে কি থাকে, একটা ব্যাকবোন থাকে না? ব্যাকবোনের দুই পাশে এদিকে কি থাকে, সংযোগ থাকে। তাহলে প্রধান সংযোগ লাইনের দুই প্রান্তে কি থাকে? দুইটি টার্মিনেটর থাকে কোন টপোলজিতে? সেটা হবে কি? বাস টপোলজি। আচ্ছা, এরপর আসো কোন টপোলজিতে যে কোনো সময় নতুন কম্পিউটার যুক্ত করা যায়? তাহলে কোন টপোলজিতে যুক্ত করা যাবে যে কোনো সময়? বাস টপোলজিতে। এরপর থেকে 10টি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক হবে? 10টি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত, ঠিক আছে, এটা হবে বাস টপোলজি। এরপরে দেখো, এটা পড়ো দেখি, উদ্দীপকটা পড়ো দেখি, রূপা পড়ো। উদ্দীপকের আলোকে 171 এবং 172 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা পড়ো দেখি। এটা রূপা পড়ো। কে মিস্টার দেখতেছো? আরিফ হ্যাঁ, তার আচ্ছা, কম্পিউটার ও হ্যাঁ। অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করেন। তাহলে উদ্দীপকে মিস্টার আরিফের টপোলজি হলো বাস মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজিটি হলো কি? বাস টপোলজি। এবার দেখো মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য কি? এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা, ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে। তাহলে উত্তর হবে তিনটাই। এরপর দেখো বাস টপোলজির সুবিধা কি? অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন, ডেটা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং গতি হ্রাস পায়। এরপর দেখো কোন নেটওয়ার্কের শেষ ও শুরু
কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে, এটা কোনটা হবে? রিং রিং টপোলজি। এই যে রিং রিং এ কিরকম থাকে, এরকম সার্কেল আকারে থাকে না? তাহলে কি থাকে, জি এই যে স্যার। প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত কি থাকে, যুক্ত থাকে, একটা একটার সাথে কি থাকে, যুক্ত থাকে। এরপর তোকে রিং টপোলজির সুবিধা, এটাকে সাউন্ড বোঝা যায় না? লামিয়া কি সবাই কি সাউন্ড বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি। আচ্ছা, লামিয়া বের হয়ে আবার একটু ঢুকো, তাহলে যে সাউন্ড বোঝা যাবে। দেখো রিং টপোলজির সুবিধা কি, এই দ্রুত গতিতে যেটা আদান প্রদান সম্ভব, তারপর হচ্ছে কি সংঘর্ষ কম হয় এবং তারের প্রয়োজন কম। এরপরে এটা পড়ো দেখি, কে পড়বা দেখি, সাজিয়ে পড়ো দেখি। উদ্দীপকের আলোকে 176 এবং 77 নং প্রশ্ন উত্তর দাও। এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল। তাহলে উদ্দীপকে এই যে, কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে? হ্যাঁ তাহলে এটা কি ধরনের টপোলজি বোঝা যাচ্ছে? এই ধরো তোমার থেকে রিং টপোলজি রিং। কি থাকে, সবগুলো টপোলজি সবগুলো কম্পিউটার সবগুলোর সাথে যুক্ত থাকে না? ধরো এখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় কি হয়, পুরো সিস্টেমটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ধরো এই কম্পিউটার নষ্ট পুরো হয়ে গেল, নেটওয়ার্ক তাহলে এখানে কি ডাটাগুলো কি ওই পাশে যাইতে পারবে বা এই পাশে আসতে পারবে? না, তাহলে কি হয়ে যাবে, পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। এরপর দেখো দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্ক কোন ধরনের, তাহলে এটা কোন ধরনের নেটওয়ার্ক হবে? লোকাল লোকাল এরিয়া এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। স্টার টপোলজিতে কোন কেবল ব্যবহারের আধিক্য পরিলক্ষিত হয়? স্টার টপোলজিতে হচ্ছে টুইস্টেড পেয়ার। হ্যাঁ, এরপর দেখি উদ্দীপকটা বড় দেখি, রূপ বড় দেখি, 179 এবং 180। বাকি পড়বা কি আছো আর আর হচ্ছে সানজিদা পড়ো দেখি। স্যার কোনটা? এই যে উদ্দীপকের আলোকে 179 এবং 180 প্রশ্নের উত্তর দাও। জোড়ায় জোড়া পেঁচানোর 4 জোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যমে দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক 16টি কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন। উদ্দীপকের নেটওয়ার্কটি টপোলজিটি হলো এটা হচ্ছে কি স্টার। স্টার। জোড়া, এই যে কি করে, এই যে জোড়ায় জোড়ায় পেঁচানো 4 জোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে। এই যে সুইচ আছে না, হ্যাঁ, কেন্দ্রীয় ডিভাইস থাকে কোথায়, স্টার টপোলজি। কেন্দ্রীয় ডিভাইস থাকে কোথায়, স্টার টপোলজি। তাহলে স্টার এটা, টপোলজি। হ্যাঁ এটা চিন্তা করে দিবা। লামিয়া কি আসছো? লামিয়া কি কথা শুনতে পাচ্ছ নাকি এখন, বলো দেখি। আচ্ছা জি এরপর দেখো, স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা এরপর দেখো উদ্দীপকটির মাধ্যমটি কি, মাধ্যমটিতে আছে বিদ্যুৎ চৌম্বকীয় প্রবাহ সবচেয়ে কম, একটি কমন রঙের তার ব্যবহার করা হয়, 10 এমবিপিএস বা তার বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। তাহলে এটা হবে কি 2 এবং 3। এরপর দেখো স্টার টপোলজিতে একটি কম্পিউটারের সাথে অন্যটি সংযোগ করা হয় কোন ডিভাইসের মাধ্যমে, এটি সবার পারবা, বলো দেখি কোন টপোলজির মাধ্যমে, কোন ডিভাইসের মাধ্যমে? সুইচ বা হাব। সুইচ বা হাবের সুইচ মাধ্যমে। কেন্দ্রীয় বা সুইচ। হ্যাঁ, এরপর দেখো কোন টপোলজিতে সম্প্রসারিত হয়ে টি টপোলজিতে পরিণত হয়? স্টার টপোলজি। স্টার। স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ কোনটা, এটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি। এই দেখে সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়, সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? স্টার টপোলজি। স্টার স্টার টপোলজি। টপোলজি। আর এরপর আসে এদিকে, দেখো ট্রি টপোলজিতে যে কম্পিউটারের সাথে আর কোনো কম্পিউটার যুক্ত করা হয় না তাকে কি বলা হয়? এক প্রান্তীয় কম্পিউটার। হ্যাঁ, এক এক প্রান্তীয় কম্পিউটার। এরপর দেখো কি কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে, মানে প্রত্যেকের সাথে মেশ প্রত্যেক যুক্ত থাকে টপোলজি। হচ্ছে কি মেশ টপোলজিতে। এরপর দেখো কোন টপোলজি অন্তঃসংযোগ টপোলজি নামে পরিচিত, অন্তঃসংযোগ হচ্ছে কোনটাতে, মেশ টপোলজিতে। মেশ। এরপর দেখো অন্তঃসংযুক্ত মানে কি? আন্তঃসংযোগ মানে হচ্ছে কি সবাই সবার সব সাথে যুক্ত থাকে, মানে এই যে দেখো মেশ টপোলজি কিরকম ছিল, এরকম না যে হ্যাঁ। প্রত্যেকটা প্রত্যেকটার সাথে যুক্ত থাকে, হ্যাঁ, এটা এটার সাথে যুক্ত থাকে, এটা এটার সাথে যুক্ত থাকে, একে বলা হয় কি অন্তঃসংযোগ, সবাই সবার সাথে যুক্ত থাকে। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে মেশ। মেশ মেশ টপোলজি টপোলজি। ব্যবহার করা হয়। কোন টপোলজিতে কেন্দ্রীয় সার্ভার দরকার পড়ে না, কোন টপোলজিতে, মেশ। মেশ টপোলজিতে। মেশ টপোলজির কম্পিউটারগুলোর পারস্পরিক সংযোগে কি বলা হয়? পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু লিংক, পয়েন্ট লিংক পেরিফেরাল আর লিংক, আর একটা হচ্ছে পিয়ার কি পিয়ার টু পিয়ার লিংক। পিয়ার লিংক। এরপর উত্তর হচ্ছে 1-3। কোন নেটওয়ার্কের টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত কোন টপোলজিতে? মেশ মেশ টপোলজিতে। মেশ টপোলজি। টপোলজিতে।
এরপর আসে এই প্রশ্নটা, একটু সবাই একটু ভালো করে পড়ো। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ম্যাচ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোডকে সংযুক্ত করা হয়? এটা সূত্র ওই যে মনে রাখবে কি, সূত্র হচ্ছে n ইন্টু n-1 ডিভাইড হচ্ছে কত, 2। সূত্রটা কি, n ইন্টু n-1 ডিভাইড হচ্ছে 2। তাহলে দেখো n এর মান কত, এখানে n এর মান আছে কি 45টি, তাহলে এখানে হবে 45 ইন্টু এখানে কত 45 মাইনাস হচ্ছে 1 ডিভাইড বাই কত 2। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, না এখানে এন এর মান কত আসবে, এখানে এন এর মানটা আমাদের বের করতে হবে। বলছে কি ম্যাচ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোডকে সংযুক্ত করা যাবে, তাহলে এখানে এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে কি নোড। তাহলে আমরা এখানে করি একটু, তাহলে এটা কেটে দিই। এখানে দেখো এন ইন্টু n-1 ডিভাইড হচ্ছে কত 2। তাহলে এটা হচ্ছে কত 2 45, এটার মান হচ্ছে কত 45। আমাদের বের করতে হবে কার মান, এন এর মান, মানে কতটি নোডকে সে কি করতে পারে, যুক্ত করতে পারে। তাহলে আমরা এই যে n ইন্টু n-1টাকে রেখে দিয়ে পাশে আর 2টাকে পাশে গুণ করে দিলে কত আসবে, 90। তাহলে এখানে কত আসবে, n এর সাথে n এর গুণ করলে কত হয়, n এই যে n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু কত, এটা এটা কি করছে, এটা তো বুঝলাম না। n ইন্টু, স্যার তারা 10 বের করলো কিভাবে? এটা 90 হচ্ছে কি মেশ টপোলজি যে 45টি তার দিয়ে সর্বোচ্চ কয়টি নোডকে সংযুক্ত করা যায়। উম, সেটা হচ্ছে n ইন্টু n-1 ডিভাইড হচ্ছে 2। তো এটাকে কতটি হবে, 45, 45 গুণ হচ্ছে 90। আচ্ছা আমরা করে দেখি কত হয়। তাহলে এটা হবে কি, এখানে আছে কি n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 90 ছিল না, এই 90টাকে আমরা এই পাশে নিয়ে আসি, n স্কোয়ার মাইনাস n, এই 90টাকে এই পাশে আনলে কত হবে, 90 হবে না, সমস্যা কত হবে, 0 হবে। তাহলে আমরা এটাকে মিলে টার্ম করি, তাহলে 9 কত 90 না, হুম, তাহলে মিডল টার্ম কিভাবে করে, এইভাবে মিডল টার্ম হচ্ছে কি n স্কোয়ার মাইনাস কত 10n প্লাস হবে কত 9n মাইনাস হচ্ছে 90 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে n কমন নিই আমরা, n কমন নিলে কত থাকে, n-10, আবার প্লাস n কত থাকে, n-10 সমান হচ্ছে কত 0। এখান থেকে কত কমন যাবে 9, এখানে হচ্ছে প্লাস 9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত কমন যায়, দুটো থেকে n-10 কমন যায়, আর এদিকে থেকে n+9 সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি লিখবো, হয় হয় কত n সমান হচ্ছে কি n-10 ইকুয়াল টু হচ্ছে 0, n এর মান কত আসবে, n এর মান হচ্ছে 10। আবার আরেকটা মান কত আছে, n+9 সমান হচ্ছে 0, n এর মান কত আসবে, -9। তাহলে -9 নামটা কি গ্রহণযোগ্য না, -9টা কি গ্রহণযোগ্য না। হ্যাঁ, এই যে 10n আসলো কই থেকে? এই যে n স্কয়ার মাইনাস 10n প্লাস এই যে এটাকে 9n। মিডল টার্ম করছি, যে তোমরা 9 10 এ মিডল টার্ম করছো না, মিডল টার্ম উৎপাদক। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই যে ওইটা এই নিয়মটাই বুঝছি আর কি। স্যার। এই যে 90 থাকে না, 90কে এমন ভাবে ভাগ করতে হবে যত কত আসে, এখানে -n আসে। তাহলে -n কিভাবে নিয়ে আসতে হয়, 9 × 90 না, আমরা গুণ করলে কত আসবে, 90কে ভাগ করলে কত আসে, 9 × 10 গুণ করলে কত 90 আসে না। আবার 10 থেকে যদি জি 9 স্যার। বিয়োগ করি, 10 থেকে যদি 9 বিয়োগ করি কত হয়, 1 আসে না। তাহলে আমরা কি লিখলাম, জি -10n প্লাস 9n, মানে 10টা 9 থেকে 9টা 9 বিয়োগ করলে কয়টা থাকবে, একটা n থাকবে না। জি স্যার। মানে 10টা n থেকে 9টা n বিয়োগ করলে থাকবে কত, একটা n। তাহলে এটা হচ্ছে কি আমাদের মিডল টার্ম করছি আমরা এখানে। ঠিক আছে, তারপর মিডল টার্ম করলে কি করবে, এই দুইটা থেকে আমরা কি করছি, n কমন নিয়েছি, n কমন নিলে কি থাকে, এই দুইটা থেকে n কমন নিলে কি থাকে, n-10 থাকে। আবার এই দুইটা থেকে কি কমন যায়, +9 কমন যায়। এই দুইটা থেকে কি কমন যায়, 9 কমন যায়, লিখে থাকে n-10। ঠিক আছে, এরপরে কি এই দুইটা থেকে n-10 কমন নিলে এখন কি থাকে, n+10। তাহলে একটা মান হচ্ছে 10 আর একটা মান হচ্ছে 9। যেহেতু 9, এই 9টা কি মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যা কি গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের উত্তর হবে কত, 10। বুঝতে পারছো কিনা এটা দেখি বলো। তো ফেসা গুছা স্যার এমসিকিউ আসবো? এই যে আল্লাহ। এটা তো আসে, দেখো না, এই যে রাজশাহী বোর্ড 2025। তো তো ঠিক আছে, 25 এর আসবে নাকি 26 এর আসবে? এখন এটা তো আসার সম্ভাবনা কম, এই যে তোমার আইসিডি তো ধরো রিপিট প্রশ্ন খুবই কম আসে, তবে ওই যে সূত্রটা আসতে পারে, তাহলে সূত্রটা মুখস্থ করে রাখবা। যদি চলে আসে তখন কি করবা, এইভাবে
যতটুকু পারো সমাধান করে দিবা, ঠিক আছে? আচ্ছা দিয়ে দিন আচ্ছা, এটা। এরপর দেখো তাহলে এই যে ডট নোট 10 নোট বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা কত, এটা কিভাবে বের করো দেখি, বলো তো দেখি। 10টি নোট বিশিষ্ট, এখানে এন এর মান দেওয়া আছে, তাহলে এন এর মান দেওয়া থাকলে উত্তর কত হবে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে 2। তাহলে 10 এর মান কত? এখানে এন এর মান কত? নোটের এন স্যার সমান কি এমনি নোট ছিল না? হ্যাঁ, বুঝি নাই। এমনি শুধুমাত্র একবার দিতে গেলে অনেক ভুল হইব। কেন ভুল একটা হবে? এমসিকিউ লাগাইতে গেলে না না, ভুল হবে না, এমনি দেখো সূত্র এন এর মান হচ্ছে কত? 10 - 1, তাহলে 10 - 1 কত হয়? তাহলে এখানে ডিভাইড বাই 2 না, তাহলে আসবে কত? 10 × 9 ডিভাইড হচ্ছে 2, তাহলে 9×90 ডিভাইড বাই 2, তাহলে আসবে কত? 45। তাহলে উত্তর কত হবে এখানে? 45। 45। বুঝছো কিনা? এই যে যশোর বোর্ড এই যে 25 সালে আসছে, এই যে দিনাজপুর বোর্ড 24-23, ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এখানে হচ্ছে যে কি এন এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা কি করছি? জাস্ট এই যে তারের সংখ্যা বের করছি। আগেরটাতে কি ছিল? তারের সংখ্যা দেওয়া ছিল, আমরা নোডের পরিমাণ বের করছি। সূত্র একটাই, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে 2। তাহলে এটা থেকে কি দেওয়া আছে সেই অনুযায়ী কি করবা তুমি? বাকি মানগুলো বের করবা। বুঝতে পারছো কিনা? এরপর দেখো জি কি স্যার। প্রতিরক্ষা বা ব্যাংকিং ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন টপোলজি? কোন টপোলজি হয়? ম্যাচ টপোলজি। ম্যাথ। হ্যাঁ। আর এরপর দেখি কুশিয়ারা কলেজের বিয়োগের কম্পিউটার গুলো, এগুলো পারবা তোমরা? অনেক সময় হয়ে গেছে তো, প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট হয়ে গেছে। এগুলা আচ্ছা, আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমরা এগুলো দেখে দেখে নিবা, হ্যাঁ? মোবাইলের প্রজন্ম গুলা এই যে বই থেকে একটু দেখে নিও। স্যার আমি যতক্ষণ যে ছিলাম না শুরু থেকে আপনি এমসি গুলো পড়াইছেন না অন্য কিছু আরো? হ্যাঁ, সবগুলো রেকর্ড আছে, এই যে ভিডিও দিয়ে দিব, তখন আবার দেখে নিও আর কি। ওকে স্যার। আচ্ছা, এখানে এরপরে আর আছে, তার রিং টোপোলজিতে যতগুলা নোড থাকে ততগুলাই তারের সংখ্যা হয়। নোড হচ্ছে কি এন এর মান, ঠিক আছে? নোড হচ্ছে এন এর মান, তারের সংখ্যা কি অনেকগুলো হইতে পারে। নোড হচ্ছে কি যতগুলো ডিভাইস সংযুক্ত আছে, যতগুলো ডিভাইস সংযুক্ত আছে। তাহলে এগুলো একটু দেখে নিও, বাকি যেগুলো আছে। তাহলে আমাদের মোটামুটি শেষ, হ্যাঁ? তাহলে এখানে টোটাল কি 221টা। তাহলে আমরা কতটা গুলো এমসিকিউ পড়ছি? 221টা। তাহলে এই যে একসাথে পড়াতে কি হয়েছে, আমাদের 221টা এমসিকিউ শেষ হয়ে গেছে। এই যে বাসায় পড়লে কি একসাথে এতগুলো এমসিকিউ পড়া সম্ভব? না। না, তাহলে আমরা এই যে এমসিকিউটা এখানে ভিডিওটা স্টপ করে দিচ্ছি, এটা আপলোড করলে সবাই আবার কি করবা? দেখে নিবা, ঠিক আছে? ওকে।